আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যারা অফলাইনে আছি কলিজার ভাই বোন, খাতা কলম বের করি। যারা অনলাইনে আমরা ইতিমধ্যে জয়েন করে ফেলেছি। আজকের ক্লাসটা বেসিক্যালি আমাদের কি বলবো বিসিএস এর ক্লাস ছিল এবং আজকে জিকে স্যারের ক্লাস ছিলেন। উনি সকালে 2টা ব্যাচের ক্লাস নিছেন। এরপরে হচ্ছে উনার কোন শ্বশুর জানি মারা গেছেন, কি জানি বললো, যাই হোক মামা শ্বশুর মারা গেছেন এবং অনেকেই কান্নাকাতর গলায় তাকে বলার পরে উনি হচ্ছে বাধ্য হয়ে চলে গেলেন। কারণ কারো কোনো কিছু মারা গেলে তো আটকানোর কোনো বুদ্ধি নাই, কিন্তু আমাদের ক্লাস যাতে মিস না যায়, ক্লাস যাতে একটাও মিস না যায়, এই জন্য আমরা জিকের জায়গায় কি ক্লাস দিলাম, ম্যাথ ক্লাস দিলাম। আর এই ম্যাথ ক্লাসটা শুধু আমরা সবাই মিলে এনজয় করব। এই জন্য আমি আজকের ক্লাসটা ভাই আসেন আসেন আসেন, ভেতরে ঢুকেন, আসেন আসেন, বসেন, কোনো কিছু লাগবে না, সমস্যা নেই, বসেন। আমরা আজকের ক্লাসটা এমনভাবে এনজয় করব যে সারা জীবন আমরা কি করছি, জ্যামিতিকে ভয় পাইছি। আর জ্যামিতির কিন্তু মেরুদণ্ড বলা হয় চতুর্ভুজ অংশকে, আমরা কি এটা বুঝি? কেন? কারণ এই চতুর্ভুজ অংশ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, চতুর্ভুজ অংশ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। এবং এই চতুর্ভুজ অংশে যত শত্রু বলতে কাকে বোঝাচ্ছি? সূত্রকে বোঝাচ্ছি। কাকে বোঝাচ্ছি? সূত্রকে বোঝাচ্ছি। এই চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, তাই না, সামন্তরিক, তো এই সবগুলোর জন্য আলাদা আলাদা করে যখন আমরা সূত্র মাথার মধ্যে ফিল করি, তখনই আমাদের পরীক্ষার হলে বমি বমি ভাব আসে। কি আসে? বমি বমি ভাব আসে। বিকজ ওই যে মুখস্থ করছিলাম, কি করছিলাম? মুখস্থ করছিলাম। কিন্তু মুখস্থ বিদ্যা কি ভয়ঙ্কর, মুখস্থ করা যাবে না। আজকে আমরা প্রত্যেকটা সেগমেন্টের প্রত্যেকটা মেথড উইথআউট মুখস্থ, আমাদের প্রশ্ন আমাদেরকে উত্তর বলে দিবে, প্রশ্ন আমাদেরকে কি বলে দিবে? উত্তর বলে দিবে। এমন ভাবে শিখবো ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? এবং কেউ কোথাও না বুঝলে সাথে সাথে কোশ্চেন করব। অর্থাৎ আপনি সারা জীবন সূত্র মুখস্থ করছেন, কিন্তু আজকে আপনাকে আমি শেখাবো যে প্র্যাকটিক্যালি সূত্রগুলো কিভাবে হয়। কারণ আপনি যখন প্র্যাকটিক্যাল ফিলটা পাবেন, তখন ম্যাথের কোশ্চেন যতই কঠিন আসুক আপনার কাছে পানিবন্ধা মনে হবে, আপনার কাছে সহজ থেকে সহজতর মনে হবে। কিন্তু কঠিন তখনই মনে হবে যখন আপনি একটা সূত্র মুখস্থ করে পরীক্ষার হলে ঢুকবেন। মুখস্থ করা সূত্র কখনোই পরীক্ষার হলে ধরা দেয় না। তার জ্বলন্ত প্রমাণ ওই যে বারবার একটা কথা বলি, যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সকিনারে পছন্দ হয়েছে। এখন যে সকিনারে পছন্দ হয়েছে, বাসায় যায় আপনি বলতেছেন আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা। বাসায় আপনি জিকির জপতেছেন আই লাভ ইউ সকিনা, কিন্তু বাইরে দেখেন সকিনা আরেকজনের কাছে জড়িয়ে গেছে, অলরেডি বিয়ে শাদী হওয়ার মতো প্রসেসিং হয়ে গেছে। অথচ আপনি বাসায় গিয়ে কি করতেছেন? আই লাভ ইউ সকিনা, আই লাভ ইউ সকিনা। তা আপনি সূত্র মুখস্থ করলেন, বললেন যে বর্গের পরিসীমা √2 অথবা বর্গের কর্ণ, যদিও 4a, পরিসীমার সূত্র কি 4a, আর কর্ণের সূত্র কি √2 কর্ণের সূত্র। তা কর্ণের সূত্র যখন আপনি √2 বারবার মুখস্থ করতেছেন, পরীক্ষার হলে সূত্র বলতেছে এত সহজ। সকিনারে যেমন পছন্দ করছেন, সকিনার পাশে পাশে যদি ঘুরতেন 4-5 দিন, ফুচকা খাওয়াইতেন, আরো আদার্স কিছু খাওয়ায় যদি অ্যাঙ্গেলে নিয়ে আসতেন, তাইলে হয়তো বা সকিনা আপনারই হইতো। কিন্তু তা না করে আপনি বাসায় মুখস্থ করতেছেন। তার সূত্রও সেম। আপনি সূত্রকে যদি বাসায় মুখস্থ করেন, এই মুখস্থ বিদ্যা এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করায় যে পরীক্ষার হলে গিয়ে আইকালাবাস খাওয়ায়। ও বলে তুমি তো আমাকে মুখস্থ করেছো, কিন্তু আমি কে, আমার পরিচয় কি, আমার ভেতরের অভ্যন্তরীণ সিস্টেম সম্পর্কে তুমি কখনো জানতে চাও নাই। সো আমি পরীক্ষার হলে তোমাকে বাস দেওয়ার জন্য রেডি। তো সূত্র সেইম ভাবে পরীক্ষার হলে আমাদেরকে বাসটা দেয়। এই জন্য সূত্রের ভেতরের রহস্য যখন আমরা বুঝতে পারবো, তখন যেভাবেই কোশ্চেন আসুক না কেন, আমরা হরহামেশাই কি দিতে পারবো? উত্তর দিতে পারবো। কথা কি বুঝাইতে পারছি? ওকে, তাইলে কলিজার ভাই বোন যারা আমরা অনলাইনে করতেছি, তারা একটু আমরা কমেন্ট করে জানাবো যে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আর অনলাইনে আমরা তারাই আজকে ক্লাস করব যারা পেইড ব্যাচের আছেন, তারা তো করবই। আর বাহিরের আমরা তারাই ক্লাসটা করব যাদের ড্রিম বিসিএস। কারণ আজকের ক্লাসটা কি রিলেটেড হবে? বিসিএস রিলেটেড হবে। অনেক কঠিন কঠিন ম্যাথ আমরা সলভ করব এবং খুব সহজ মেথডে সলভ করব। এবং পাক্কা 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস করার মন মানসিকতা থাকতে হবে, যেমনটা আমরা অফলাইনে করি। বিসিএস এর ক্লাস কয় ঘন্টা করি? 2 ঘন্টা করি। আজকেও আমাদের প্রায় 2 ঘন্টা ক্লাস হবে এবং 2 ঘন্টায় আমরা চতুর্ভুজের বংশ উদ্ধার করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে বেসিক জানতে হবে। কি জানতে হবে? বেসিক। আমি যদি বেসিক না জানি, তাহলে আমি কখনোই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আর প্রশ্নের উত্তর দিতে পারলেও আমি ওই বাসায় গিয়ে আবার সূত্র মুখস্থের উপর ডিপেন্ডেবল হওয়া লাগবে।
তাহলে আমি তো আপনাকে বারবার বলতেছি সূত্র আমরা কি করব না, মুখস্থ করব না। যেহেতু সূত্র মুখস্থ করব না, সেহেতু মুখস্থ বিদ্যা বাদ দিয়ে কিভাবে মাথায় ক্যাপচার করা যায় সে মেথডটা আমরা এখন শিখব। ওকে, তাহলে লেটস গো, স্টার্ট মিশন। খাতা কলম সবাই বের করি, যারা অনলাইনে আছি তারাও খাতা কলম বের করি। দেখেন, প্রথম বেসিকটা হচ্ছে, আমাকে যখন বলা হয় চতুর্ভুজ, কি বলা হয়? চতুর্ভুজ। এই চতুর্ভুজের চতুর্থ মানে চতু থেকে চতুর্ভুজ। এখন এখানে টোটাল বাহু থাকবে কয়টা? চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি? এটাও ভুল। এই চারটা বাহুর কিন্তু স্পেসিফিক নাম শিখাইছিলাম, মনে পড়ে? চারটা বাহুর স্পেসিফিক নাম হচ্ছে রেখাংশ। কে? রেখাংশ। চারটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? চতুর্ভুজ বলে। যখন আমি একটা চতুর্ভুজ আঁকি, এরকম চারটা রেখাংশ থাকে। রেখাংশ আমরা কাকে বলি? যার দুই পাশে দুইটা প্রান্তবিন্দু থাকে। দুই পাশে দুইটা কি থাকে? প্রান্তবিন্দু থাকে। কিন্তু চতুর্ভুজ আঁকার সময় আমরা রেখাংশ দিয়ে, চারটা রেখাংশ দিয়ে একটা সীমাবদ্ধ ক্ষেত্র তৈরি করি। আর এই সীমাবদ্ধ ক্ষেত্রটাকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। কি বলি? চতুর্ভুজ বলি। এবার আসেন ভাই, এই সাধারণ চতুর্ভুজ থেকে তো আর কোশ্চেন করে না, কোশ্চেন আসবে চতুর্ভুজের প্রকারভেদ থেকে। কোত্থেকে? প্রকারভেদ থেকে। এই চতুর্ভুজের প্রকারভেদে গেলেই আমরা চতুর্ভুজের যত মেথড সব পাবো। প্রথমত আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম, প্রত্যেকটা সম্পর্কে আমরা নিখুঁতভাবে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, ফার্স্ট অফ অল আমরা যেটা করব, যারা অনলাইনে আছে কলেজের ভাই বোন একটু শেয়ার করে দিব ক্লাসটা, যেহেতু বিসিএস রিলেটেড ক্লাস। আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করি, আজকের ক্লাসটা যারা করবেন নট বিসিএস, প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের কোশ্চেন আপনার কাছে পানি মনে হবে যদি আজকের ক্লাসটা করেন। কারণ আজকে অনেক হাইলি ডিমান্ডেড কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলো অনলি বিসিএস এর জন্য। অনলি কিসের জন্য? বিসিএস এর জন্য। যার কারণে ওই ম্যাথগুলোর বেসিক যখন আমাদের স্ট্রং থাকবে, বিশেষ করে 10 থেকে 20 গ্রেডে কি আমরা অনেকে লিখিত পরীক্ষা দিতে যাই না বিভিন্ন মন্ত্রণালয়ের, ওই পরীক্ষাগুলোতে কিন্তু এগুলো কাজে লাগে। কথা কি বুঝাইতে পারছি? আবার রিসেন্টলি আপনার প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, এই পরীক্ষাগুলোতেও যে কোশ্চেনগুলো আসতেছে, এগুলোরও কোয়ালিটি কিন্তু এখন হাই। ডে বাই ডে কোশ্চেন কিন্তু কোয়ালিফাই মানে কোয়ালিটি পূর্ণ করতে গিয়ে আগের ওই মাইন্ডের আমলে সহজ কোশ্চেন আর এখন দেয় না। এই জন্য আপনার বেসিক লাগবে স্ট্রং। বেসিক কি লাগবে? স্ট্রং লাগবে। ওকে, আসি এবার আমরা কাজে আসি। এই চতুর্ভুজের প্রকারভেদে আমরা সর্বপ্রথম আলোচনা করব আয়তক্ষেত্র নিয়ে। তাহলে হেডিং এ দেই আমরা আয়তক্ষেত্র। কি দিব? আয়তক্ষেত্র। সবাই আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের কিছু বৈশিষ্ট্য আছে, যেহেতু আমাদের বেসিক ক্লাস সেহেতু আমরা আগে বেসিক গুলো খুব স্ট্রংলি জেনে নিব। আর পেইড বেসের ক্লাস না হলে উপরে উপরে দৌড় মারতাম, কিন্তু যেহেতু পেইড বেসের ক্লাস কোনো কিছু স্কিপ করা যাবে না, বিন্দু পরিমাণ স্কিপ করার কোনো অপশন নাই। তো আমরা যখন একটা আয়তক্ষেত্র আঁকি, এই আয়তক্ষেত্রের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এর ভেতরে সবগুলো কোণ কি কোণ হয়? সমকোণ হয়, এবং বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়। তো আমরা যদি এটার নাম দেই এ বি সি ডি, একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রের এই বাহুটাকে যদি আমরা এ বলি, তাহলে এটাও কি বলেন? এ। এটাকে যদি আমরা বি বলি, এটাও কি বলেন? বি, কারণ বিপরীত বাহুগুলো কি? সমান। তো এখান থেকে আমরা একটা বৈশিষ্ট্য লিখতে পারি যে আয়তক্ষেত্রের বা এর বিপরীত বাহুগুলো কি বলেন? বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সবাই নোট করব একটু, সমান সমান্তরাল। পেইড ক্লাস না হলে এগুলো একটাও লেখাইতাম না, খালি মুখে মুখে বলে পালাইতাম। এবার 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, দেখেন এই আয়তক্ষেত্রের আমরা যদি বলি প্রত্যেকটি কোণ কি কোণ বলেন? প্রত্যেকটি কোণ সমকোণ। এর প্রত্যেক কোণ সমকোণ, প্রত্যেক কোণ সমকোণ। এবং এর আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এর যদি আমরা কর্ণ আঁকি, কি আঁকি ভাইয়া? কর্ণ আঁকি, তাহলে এর কর্ণগুলো কি হবে বলেন? সমান হবে। কর্ণগুলো পরস্পর কি হবে? সমান হবে। এর কর্ণদ্বয় সমান, এর কর্ণদ্বয় সমান। এই 3টা হচ্ছে আমার একটা আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, একটা আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। কিন্তু বৈশিষ্ট্যগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে আমাকে কোশ্চেন করবে একটা আয়তক্ষেত্রের পরিসীমা বের করার জন্য, আমাকে কোশ্চেন করবে একটি আয়তক্ষেত্রের কর্ণের মান বের করার জন্য, আমাকে কোশ্চেন করা হবে একটি আয়তক্ষেত্রের
কি ক্ষেত্রফল বের করার জন্য। এবং তিনটার জন্য তিন ধরনের সূত্র যখন আমরা মুখস্থ করি, আর বিভিন্ন আয়তক্ষেত্র বলুক, বর্গক্ষেত্র বলুক, রম্বস বলুক, ট্রাপিজিয়াম বলুক, যখন বিভিন্ন সেগমেন্টে আমরা আলাদা আলাদাভাবে মুখস্থ করার মেথডটা মাথায় নেই, তখন আমাদের মাথা ঘোরা শুরু হয়। সো এই জায়গা থেকে আমরা বের হয়ে আসবো ইনশাআল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? এবার দেখেন, ফার্স্ট যে জিনিসটা আপনাদেরকে আমি শেখাবো সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের পরিসীমা। এতটুকু লেখা শেষ? অনলাইনে যারা আছেন একটু লিখে নেবেন সবাই। এতটুকু যদি লেখা শেষ হয়, তাহলে এবার আমরা শিখব পরিসীমা বের করা। কি বের করা? পরিসীমা বের করা। এই পরিসীমা, এটা বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে এক একটার জন্য এক একটা মুখস্থ করি। কি করি? আজকের পর থেকে আমরা জীবনও কোনোদিন পৃথিবীতে যে সেগমেন্টে আমাকে পরিসীমা বের করতে বলুক না কেন, আমি আর মুখস্থ করব না। আজকের পর থেকে আমি মনে রাখবো পরিসীমা, শেষে সীমা কথা বলা আছে। কি বলা আছে? সীমা। এই সীমা দ্বারা বোঝায় সীমানাগুলোর যোগফল। সীমানাগুলোর যে কোনো একটা স্ট্রাকচারে যতগুলো সীমানা থাকবে, এই সবগুলো সীমানার যোগফলই হচ্ছে তার পরিসীমা। সবগুলো সীমানার যোগফলই হচ্ছে তার পরিসীমা। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? অর্থাৎ আপনি কোন একটা স্ট্রাকচার দেখতেছেন, ওই স্ট্রাকচারের 5 ধারে 5টা ধার দেওয়া আছে, এই 5টা ধারের যোগফলই হচ্ছে তার কি পরিসীমা। বা 5টা সীমানা দেওয়া আছে, এই 5টা সীমানার যোগফলই হচ্ছে কি তার পরিসীমা। এবার দেখেন এই আয়তক্ষেত্রের সীমানা কয়টা আছে? 4টা। কয়টা সীমানা? 4টা। কিন্তু দুইটা পরস্পর, এটা দুইটা দুইটা করে সীমানা কি সমান। তাইলে এখানে আমরা দুইটা সীমানা দেখতে পাচ্ছি, দুইটাকে আমরা কি বলবো? এ বলবো। আবার এখানে আমরা দুইটা বি দেখতে পাচ্ছি, তাহলে বি প্লাস বি। তাহলে পরিসীমা মানে এ প্লাস বি প্লাস বি। নট পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ যখনই আমি মুখস্থ করব, তখন আমার মাইন্ড বা আমার মাথা আমাকে বলে দিবে যে তুই মুখস্থই কর, পরীক্ষার হলে তুই মুখস্থ জিনিসটাই ব্যবহার কর। কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে আমি আইক্যালাবাস খাবো। আইক্যালাবাস থেকে মুক্তিকরণের জন্য আজকে থেকে পরিসীমা মানে মনে রাখবো সীমানাগুলোর যোগফল। কিন্তু আপনারা যেটা মুখস্থ করছেন সেটা কিভাবে আসছে দেখেন। বলেন, এ আর এ যোগ করলে কি হয়? বি আর বি যোগ করলে কি হয়? 2 বেবি। 2 বেবি। আর 2 যদি আমরা কমন নেই তাইলে কি হয়? এ প্লাস বেবি। তাইলে দেখেন এই যে 2 ইন্টু এ প্লাস বি, এই এটা হচ্ছে ভাইয়া কি দেখেন প্রস্থ, আর বিটা হচ্ছে কি দৈর্ঘ্য। ওই যে আমরা বলি না 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কিন্তু আলটিমেটলি আমার কি এই পর্যন্ত আসার আর কোনো দরকার আছে? আমি ম্যাথ করতে গেলে আমি শুধু বলবো পরিসীমা মানে তার সীমানাগুলোর যোগফল। আমি ভনিতা করতে যাব না, কারণ যখনই আমি আলাদা আলাদা করে সেগমেন্টে বলবো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা 4, সামান্তরিকের ক্ষেত্রে আবার পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তখন আমার একটা প্যানিক তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? প্যানিক। এই জন্য আমরা পৃথিবীর যে কোনো সেগমেন্টে পরিসীমার কথা যখনই আমাকে উল্লেখ করা হবে, আমি বলবো সীমানাগুলোর যোগফল। সীমানাগুলোর যোগফল। আমি কি কথা বুঝাইতে পারছি? আমি এই একটা পরিসীমার ফরম্যাট দিয়ে আমি সবগুলোর পরিসীমা আপনাদেরকে একটু শিখাই দিই। আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় বর্গের পরিসীমা, কার পরিসীমা? বর্গের পরিসীমা। বলেন বর্গের 4টা বাহুই কি সমান? এ এ এ এ। তাইলে পরিসীমা কি হবে বলেন? এ প্লাস এ প্লাস এ প্লাস এ, যেটাকে আমরা বলি 4a। যেটাকে আমরা কি বলি? 4a। আপনাকে যদি এখন বলা হয় রম্বসের পরিসীমা, কার পরিসীমা? রম্বস। আমরা জানি রম্বসের বাহুগুলো সমান, কিন্তু কোন কোণ কি না? সমকোণ না। তাহলে এটাই হইলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটারও পরিসীমা কি 4a। এ প্লাস এ প্লাস এ প্লাস এ। কথা কি বুঝাইতে পারছি? আপনাকে প্রশ্ন করলো সামান্তরিকের পরিসীমা কি? আপনি বলবেন সামান্তরিকের বিপরীত বাহু সমান, কিন্তু কোন কোণ সমকোণ না। কিন্তু এটা যদি এ হয় এটাও কি? এটা বি হইলে এটাও, তাহলে এটার পরিসীমা কি হবে? এ প্লাস বি প্লাস। কথা কি বুঝাইতে পারছি কিনা বলেন? ক্লিয়ার? আপনাকে বলা হচ্ছে ট্রাপিজিয়ামের পরিসীমা। আপনি জানেন যে ট্রাপিজিয়ামের 2 জোড়া বাহু সমান্তরাল, কিন্তু কোনো বাহুই সমান না। তাহলে এই বাহুটা এ হইলে এটা কি? এটা সি, এটা, তাহলে পরিসীমা কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আপনাকে যদি বলা হয় একটা সুষম পঞ্চভুজের পরিসীমা কত, আপনি কি বলবেন? সুষম পঞ্চভুজ মানে ওই পঞ্চভুজের 5টা বাহুই সমান। 5টা বাহুই, তাহলে একটা বাহু এ, তাহলে সবগুলো বাহুই কি হবে? এ, তাহলে 5a।
আপনাকে যদি বলা হয় একটি সুষম 100 বাহু বিশিষ্ট একটি বহুভুজের পরিসীমা কত, আপনি কি বলবেন? 100a। আর মুখস্থ করবেন। তাহলে পৃথিবীর যে স্ট্রাকচারে আমি দেখব তার সীমানা 3টাই অসমান, 4টাই অসমান, তার 4টারই যোগফল। আর সবগুলো সমান যদি হয়, যদি আমাকে বলা হয় 4টি বাহু সমান হলে, 4টি বাহু সমান হলে 4টি বাহু দ্বারা যে ক্ষেত্র তৈরি হয় এটার পরিসীমা কি হবে? আপনি বলবেন 4a। কি বলবেন? কারণ ওই 4টা এ যোগ করলে 4a হয়। তাহলে পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 4a, এক একটার জন্য এক এক রকম। আর মনে রাখার কোনো কৌশল আছে এখানে? পরিসীমা মানে সীমানাগুলোর যোগফল। পরিসীমা মানে সীমানাগুলোর যোগফল। কলিজার ভাই বোন যারা অনলাইনে আছে বুঝতে পেরেছি কিনা একটু এনশিওর করব যে আমরা বুঝতে পেরেছি কিনা। আর যারা এখন ক্লাসটা করতেছি সবাই একটু শেয়ার করে দিব, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু বই পেয়ে যাব। আচ্ছা, আমরা পরিসীমা শিখলাম, এবার আমি আরেকটা জিনিস আপনাদেরকে শেখাবো। পরীক্ষার হলে গেলে আমাদের মাঝে মধ্যে বমি বমি ভাব আসে একটা কথা উচ্চারণ শুনলে, সেটা হচ্ছে মিস্টার কর্ণ। কে? কর্ণ। আমরা পরীক্ষার হলে গেলে এভাবে মাথা চুলকাই, কার কর্ণ জানি কি, কার কর্ণ জানি কি, আর কার কর্ণের সূত্র জানি কি রকম। ফিল আসে কিনা বলেন? কেন আসে? কারণ আমি মুখস্থ করি। কি করি? মুখস্থ করি। কিন্তু আজকে আমরা কর্ণ আর মুখস্থ করব না। দেখেন, এক আয়তক্ষেত্রের কর্ণ বুঝাবো, পৃথিবীতে কার কার কর্ণ কি রকম হবে আপনি ফিল পেয়ে যাবেন। আপনি কি পেয়ে যাবেন? ফিল পেয়ে যাবেন। আমি কি কথা বুঝাইতে পারছি? আসেন, আপনাকে যখন আমি কর্ণের কথা বলতেছি, এই কর্ণ মানে কি এটার ব্যাখ্যাটা আমি একটু পিওরলি আপনাকে দিয়ে দেই, খুব মনোযোগ দিব। পরিসীমা মানে সীমানাগুলোর যোগফল। এবার আমরা কর্ণ নিয়ে কথা বলবো, তারপরে বাকি থাকবে কি ক্ষেত্রফল। তাইলে আর কোনো মানে কি নাই, সমস্যা হবে না। আর কোথাও কোনো ব্যাপারে কোনো সমস্যা হওয়ার কথাও না। আসেন, পৃথিবীতে কর্ণ শুধুমাত্র 2 জায়গায় কর্ণের সূত্র আবিষ্কার হয়েছে। কারণ একটাই, আমি যখন একটা আয়তক্ষেত্র আঁকবো আর যখন একটা বর্গক্ষেত্র আঁকবো, এই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ হয়। প্রত্যেকটি কোণ সমকোণ হওয়ার কারণে এর কর্ণগুলো পরস্পর সমান হয়। অর্থাৎ আপনি যদি এখানে একটা কর্ণ আঁকেন, এটা যদি 10 মিটার হয়, এই কর্ণটাও কত হবে? 10 মিটার হবে। এই কর্ণটাও কি কত হবে? আবার আপনি দেখেন একটা আয়তক্ষেত্রে যদি কর্ণ আঁকেন, এটা যদি মনে করেন 20 মিটার হয়, তাহলে এটাও কত মিটার হবে? 20 মিটার হবে। কিন্তু আপনি একটা সামান্তরিক আঁকলেন, একটা কর্ণ বড় একটা ছোট, তাহলে এখানে জীবনগন্ধির কর্ণের সূত্র আবিষ্কার হবে। কারণ কর্ণ তো এখানে 2টা অসমান হয়ে যাচ্ছে। ভাই, কর্ণের সূত্র ওই জায়গায় আবিষ্কার হবে যাতে 2টা কর্ণই কি হবে? সমান হবে। তাহলে পরীক্ষার হলে প্যানিক নেওয়ার কোনো দরকার নাই যে কার কর্ণের সূত্র আছে আর কার নাই। কর্ণের সূত্র শুধুমাত্র 2 জনের আছে, এক আয়তক্ষেত্র 2 বর্গক্ষেত্র, অন্যথায় কারো নাই। বিকজ আমি যদি একটা রম্বস আঁকি, দেখেন রম্বসের কোন কোণ সমকোণ না হওয়ার কারণে একটা কর্ণ ছোট একটা কি বড়। আপনি যখন একটা ট্রাপিজিয়াম আঁকবেন, এখানেও দেখেন একটা কর্ণ ছোট একটা কি বড়। আপনি যখন একটা সামান্তরিক আঁকবেন, তখনও দেখেন একটা কর্ণ ছোট একটা কি বড়। তাহলে কর্ণ শুধুমাত্র কয়জনের হয়? কর্ণ সবারই হয়, কিন্তু কর্ণের সূত্র কয়জনের হয়? এক আয়তক্ষেত্র আর এক বর্গক্ষেত্র, এক আয়তক্ষেত্র আর এক বর্গক্ষেত্র। কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা বলেন? তাহলে পরীক্ষার হলে কি কনফিউশন তৈরি হবে যে কার কর্ণ আছে কার নাই? আমরা কর্ণের সূত্র শুধুমাত্র 2 জনের পাবো। কার কার? আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, বিকজ এদের কর্ণ সমান। আর এদের কর্ণ 2টা সমান হওয়ার কারণে কর্ণের সূত্র আবিষ্কার হয়েছে, অন্যথায় কর্ণের সূত্র জীবনও আবিষ্কার হইতো না। কিন্তু এবার আসেন, আপনি যখন কর্ণের সূত্র মুখস্থ করেন তখন আমার হাসি পায়। আরে ভাই, আপনি কি ভুলে গেছেন আপনি যাহাকে কর্ণ বলতেছেন তাহা অতিভুজ? আপনি কিভাবে ভুললেন? এটা যদি আপনি একটা সমকোণ চিন্তা করেন, মনে করেন আমি একটা আয়তক্ষেত্র একটু ফ্রেশ আঁকলাম, এটা একটা কর্ণ, তাইলে বলেন এটা কি কোণ? এই সমকোণের বিপরীত বাহুটা কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা কি? তাহলে সমকোণের বিপরীত বাহু যদি অতিভুজ হয়, পিথাগোরাসের উপপাদ্য মুখস্থ নাই? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস। এটা মনে রাখবেন শুধু কর্ণের সময়।
মুখস্থ করবেন না। আমি কি কথা বুঝাইতে পারছি? যেমন এটা যদি আমার সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে অতিভুজ। নাম কি? অতিভুজ। কিন্তু এই অতিভুজকে আমরা আরেক নামে ডাকতে পারি, সেটা কি? কর্ণ। সেটা কি? কর্ণ। কথা কি বুঝাইতে পারছি? তাইলে এবার যদি আমি বলি যে এই বাহুটা এ ছিল, এটা কি ছিল? বি ছিল। তাহলে একটু ফিল করেন তো ভাইয়া, এই কর্ণ স্কয়ার বা অতিভুজ স্কয়ার ইকুয়াল আমরা কি বলতে পারি? কর্ণ স্কয়ার ইকুয়াল বা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার মানে কি? স্কয়ার এ স্কয়ার। ভূমি স্কয়ার মানে কি? স্কয়ার বি স্কয়ার। তাহলে কর্ণ ইকুয়াল কি বলা যায় বলেন? রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা সারা জীবন মুখস্থ করছেন, কিন্তু এটাকে মুখস্থ করার জিনিস ছিল? বলেন বলেন। তাইলে আজকের পর থেকে কর্ণ মানে মনে রাখবো অতিভুজ। কর্ণ মানে কি? অতিভুজ। কারণ কর্ণের সূত্র ওই জায়গায় আবিষ্কার হয় যার সবগুলো কোণ সমকোণ হয়, আর সমকোণের বিপরীত বাহুটাই কি হয়? অতিভুজ হয়। সমকোণের বিপরীত বাহুটাই কি হয়? অতিভুজ হয়। মাথায় কি ঢুকছে? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাইলে আমরা দুইটা জিনিস জানতে পারলাম। ভাই ঘনকেরও কর্ণের দৈর্ঘ্য থাকে, এক্স্যাক্টলি, কারণ ঘনকের সবগুলো বাহু সমান। একটু পরে আপনাদের সাথে আলোচনা করব এগুলো নিয়ে, যেটা নিয়ে ক্লাস করতেছি এটাতে আসি আমরা। আচ্ছা, একটু কি আমরা কি এতটুকু বুঝতে পারছি? এবার আসেন, আপনাকে যখন বলা হচ্ছে একটা বর্গক্ষেত্রের কর্ণ, জাস্ট ফিল করেন, একটু ফিল করেন। এই বাহুটা এ হইলে এটাও এ, আবার এটাও এ, এটাও। তাহলে এই যে এটাই কি? কর্ণ। এটাই কি? আর এটাই আবার কি? অতিভুজ, কারণ এটা সমকোণ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই ক্ষেত্রেও আমি যদি এটা কর্ণ স্কয়ার ইকুয়াল বলতে চাই, তাহলে কর্ণ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ারটাও এ স্কয়ার, ভূমি স্কয়ারটাও কি? এ স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমরা কর্ণ ইকুয়াল কি বলবো বলেন? রুট ওভার 2a স্কয়ার। এই এর স্কয়ার আর রুট ক্যান্সেল গিয়ে কি হয়? এটা সিঙ্গেল হয়ে যায়, যেটা সারা জীবন মুখস্থ করছেন, √2 × a। √2 × কিন্তু আপনি যদি এই জায়গায় মান বসান একই অ্যান্সার আসবে, ভুল কিছু আসবে? আপনি কর্ণ মানে মনে রাখবেন পিথাগোরাসের উপপাদ্য। কর্ণ মানে কি মনে রাখবেন? পিথাগোরাসের উপপাদ্য। বাহ্যিক আর কোন সেগমেন্ট মাথায় রাখবেন না। পরিসীমা মানে মনে রাখবেন সীমানাগুলোর যোগফল, সীমানাগুলোর যোগফল। তাহলে এই দুইটা জিনিস ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? তাইলে কর্ণের সূত্র আবিষ্কার হিসাবে আমরা পাইলাম এই চতুর্ভুজ অংশের মধ্যে কয়জনের? দুইজনের। কয়জনের? দুইজনের। এক আয়তক্ষেত্র, দুই বর্গ। কারণ আয়তক্ষেত্র এবং বর্গের দুইটা কর্ণই সমান, এই জন্য এখানে কর্ণের সূত্র আবিষ্কার হয়েছে। ভিন্ন খাতে আমরা দেখলাম একটা কর্ণ ছোট হয় আরেকটা কর্ণ বড় হয়। একটা কর্ণ ছোট আরেকটা কর্ণ বড় হওয়ার কারণে ওই সব জায়গায় কর্ণের সূত্র আবিষ্কার করা সম্ভব, তবে একটা কর্ণের মান দেওয়া থাকলে আরেকটা কর্ণ বের করা যায়। কথা কি বুঝাইতে পারছি? কর্ণের মান যে বের করা যাবে না এমনটা না, কিন্তু দুইটা কর্ণ ভিন্ন হওয়ার কারণে, দুইটা কর্ণ ভিন্ন হওয়ার কারণে একটা কর্ণের মান দেওয়া থাকে, ক্ষেত্রফলের মান দেওয়া থাকে, ভিন্ন আরেকটা কর্ণের মান কি বের করা যায়। এটা ভিন্ন খাত। কিন্তু আপনাকে স্পেসিফিকলি যদি বলা হয় কর্ণের সূত্র কয়জনের আছে, আপনি কি বলবেন? দুইজনের। কার কার? চতুর্ভুজ অংশে শুধুমাত্র আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের, আয়তক্ষেত্রের আর বর্গক্ষেত্রের। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? ওকে, এবার আসেন, আমরা এই কর্ণের ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে কর্ণ কি আর মুখস্থ করব? মুখস্থ করব। কর্ণ মানে কি মনে রাখবো? অতিভুজ। কর্ণ মানে কি মনে রাখবো? অতিভুজ। এবার আসেন ক্ষেত্রফল নিয়ে একটু কথা বলি। কি নিয়ে কথা বলবো? ক্ষেত্রফল। এবার লেখেন এই ক্ষেত্রফল মানে আসলে কি? ক্ষেত্রফল দেখেন, চতুর্ভুজ অংশে আপনি ক্ষেত্রফল মানে মনে রাখবেন সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। কি মনে রাখবেন? সমকোণ সংলগ্ন দুই বাহুর। এটা মনে রাখার দরকার নাই যে এক একটার জন্য এক একটা, এক একটার জন্য যেখানে সমকোণ থাকবে না, দরকার পড়লে আমরা কিসে পরিণত করব? তাকে সমকোণে পরিণত করে সূত্র তৈরি করব।
সূত্র মনের মধ্যে নিয়ে আসব, কিন্তু সূত্র মুখস্থ করব না। সূত্র কি করব না? মুখস্থ করব না। তাইলে দেখেন, আমি যদি বলি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝাইলাম? সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। সমকোণ সংলগ্ন এক বাহু হচ্ছে আরেক বাহু কি, যেটাকে আমরা বলি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। কিন্তু আমরা এখানে কি বলতে পারি? এ গুণন বি, এ গুণন। এবার আসেন, আপনাকে যদি আমি একটা বর্গক্ষেত্র একে বলি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, এটা 90 ডিগ্রি, এই বাহুটা এ, এই বাহুটা এ, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে বলেন? ওই যে সমকোণ সংলগ্ন দুই বাহু এ আর এ, তাহলে এ গুণন এ সমান কি? এ স্কয়ার। কথা কি বুঝাইতে পারছি? এরপরে আসেন, আপনি যদি কোনো কারণে এবার রম্বস আঁকেন, কি আঁকবেন? রম্বস। রম্বসের আগে সামান্তরিকটা বুঝাই দেই। মনে করেন আপনি একটা সামান্তরিক আঁকলেন। কি আঁকলেন? সামান্তরিক। এই সামান্তরিক যদি আপনি আঁকেন, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল আপনি কাকে বলবেন? খুব মনোযোগ দেন। এই সামান্তরিকে কি কোনো কোন সমকোণ আছে? নাই। কিন্তু আপনি যদি একটা উচ্চতা আঁকেন, এখানে এই উচ্চতা আঁকার সময় আপনি ঠিক যতটুকু ভেতরে ঢুকছেন, এই সাইডে একটা উচ্চতা আঁকার সময় ঠিক ততটুকু বের হইতে হয় কিনা বলেন? তাইলে এতে করে কি ক্ষেত্রফলের কোনো পার্থক্য হয়? হয় না। ক্ষেত্রফলের কোনো তারতম্য, কারণ আমি ভেতরে যতটুকু জায়গা বাদ দিলাম, বাহিরে ঠিক ততটুকু জায়গা দখল করে নিলাম। এতে করে আমার একটা সামান্তরিক একটা কিসে পরিণত হয়ে গেল? আয়তক্ষেত্রে পরিণত হয়ে গেল। এই জন্য একটা প্রশ্ন আসে, একটা না, এখন পর্যন্ত মিনিমাম 10টা প্রশ্ন আসছে। আপনাকে বলা হয় একটা সামান্তরিকের একটা কোণ সমকোণ হলে সামান্তরিকটি কি? সামান্তরিকটি আয়তক্ষেত্র। সামান্তরিকটি, একটা সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে সামান্তরিকটি কি? আয়তক্ষেত্র। তার মানে একটা সামান্তরিককে কিসে পরিণত করা যায়? আয়তক্ষেত্রে পরিণত করা যায়। কিভাবে? বাহুটাকে উচ্চতায় পরিণত করে। কথা কি বুঝাইতে পারছি? এবার আসেন, আমি আবারও বলছি আপনাকে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। এবার দেখেন, এই নিচেরটার নাম কি? ভূমি, আর এটার নাম কি? উচ্চতা। তাইলে এটার ক্ষেত্রফল কি হবে বলেন? এটার ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা। কথা কি বুঝাইতে পারছি? সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল হয়ে গেল। সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল হয়ে গেল। কথা কি ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার আসেন, আপনাকে জিজ্ঞেস করবে রম্বস। কি জিজ্ঞেস করবে? রম্বস। তাহলে এবার রম্বস লেখেন। রম্বসের ক্ষেত্রফলটা আসলে কি হবে? আপনি যখন একটা রম্বস আঁকবেন, এই রম্বসের ক্ষেত্রে মনে রাখবেন এর 4টা বাহুই সমান। এর 4টা বাহুই, কিন্তু এর কর্ণগুলো দ্বারা যখন আমরা এদেরকে বিভক্ত করব, লম্বিকভাবে বিভক্ত হয়। কিভাবে? লম্বিকভাবে, এবং মাঝখানে সমকোণ তৈরি করে। মাঝখানে কি কোণ তৈরি করে? যেমন আমি যদি এখানে বিভক্ত করি, এই বিভক্ত করার ফলে দেখেন এরা একজন আরেকজনকে লম্বভাবে ছেদ করছে। এই লম্বভাবে ছেদ করার কারণে এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। অর্থাৎ একটা রম্বস যখন পরস্পরকে রম্বস মানে কর্ণ দ্বারা বিভক্ত করে, এদের বাহুগুলো সমান হওয়ার কারণে এই কর্ণগুলো লম্বিকভাবে ছেদ করে। কিভাবে ছেদ করে? লম্বিকভাবে ছেদ করে। আর এই লম্বিকভাবে ছেদ করার কারণে এর ভেতরে 4টা সমকোণ তৈরি হয়। কয়টা সমকোণ তৈরি হয়? এবার আপনাকে আমি প্রশ্ন করলাম, বলেন এই রম্বসের এই সাধারণ কোন জায়গায় কি সমকোণ আছে? নাই। কিন্তু সমকোণটা কোথায় আছে? কর্ণদ্বয়ের মধ্যে। কোথায় আছে? কর্ণদ্বয়ের মধ্যে। তাইলে এবার আপনি ক্ষেত্রফল সমান কি বলবেন? কর্ণদ্বয়ের মধ্যে, ঠিক আছে, কিন্তু কর্ণের কি পুরো অংশ নিছেন না অর্ধেক অংশ নিছেন? হ্যাঁ, কি অংশ নিছেন? অর্ধেক অংশ। এই জন্য অর্ধেক ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কারণ এই যে সমকোণ দেখেন কর্ণদ্বয়ের মধ্যে, সমকোণ কোথায়? কর্ণদ্বয়ের মধ্যে। সমকোণ কোথায়? এই জন্য হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বলেন, কনসেপ্ট ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই? কলিজার ভাই বোন যারা অনলাইনে করতেছি, একটু কমেন্ট করবো যে আমরা বুঝতে পারছি কিনা। বুঝতে পারলে একটু কমেন্ট করে জানাবো যে আমরা ক্লিয়ার। ক্লিয়ার সবাই? এবার আসেন, হ্যাঁ হ্যাঁ
সামান্তরিকের মতো না, যেহেতু ওর ভেতরে কর্ণ তৈরি হয়, সমকোণ তৈরি হয়, তাইলে ওকে ভিন্ন খাতে নেওয়ার কোনো অপশন নাই, কারণ আপনি তো ওর ভেতরে সমকোণ পাচ্ছেন। কিন্তু সামান্তরিককে যদি আপনি কর্ণ দ্বারা বিভক্ত করেন, সমকোণ পাবেন না। তাহলে যার ভেতরে সমকোণ পাওয়া যাবে তাকে আর ভিন্ন খাতে নেওয়া প্রয়োজন নাই। যেমন ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আপনি কর্ণ দ্বারা বিভক্ত করলে সমকোণ পাবেন না, এতে করে আপনাকে আবার কি করতে হবে, উচ্চতা নিতে হবে। এই জন্য আমরা ট্রাপিজিয়ামে বলি হাফ ইন্টু উচ্চতাটা এখানে লম্ব হিসেবে কাজ করে সমকোণের। আর সমান্তরাল দুই বাহুর যে যোগফল, এটা ভূমি হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? এই ট্রাপিজিয়ামটা সবার শেষে শেখাবো, যারা অনলাইনে আছেন তাদের জন্য। কেন? কারণ এটা যদি এখনই শেখায় দেই আপনারা পালাই যাইবেন। আপনাদের যখন ট্রাপিজিয়াম আসবে তখন খালি মনে করবেন যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি করা হয় নাই, শেখানো হয় নাই। ক্লিয়ার? আসেন এবার আমরা আয়তক্ষেত্রের সম্পর্কে পুরোপুরি বুঝতে পারলাম। এবার আমরা প্রত্যেকটা ক্ষেত্র একটু আঁকি আর সূত্রগুলো মুখে মুখে এঁকে ফেলি। তাই আয়তাকার ক্ষেত্রের প্রথমে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এটা বি হইলে এটা বি, এটা এ। তাইলে আমাকে যদি পরিসীমার কথা বলা হয়, পরিসীমা সমান এ প্লাস বি প্লাস বি। আমাকে যদি কর্ণ বলা হয়, তাইলে কর্ণ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাইলে কর্ণ ইকুয়াল আমরা কি শিখলাম, √a স্কয়ার প্লাস বি স্কয়ার। ক্লিয়ার? এরপরে আমরা শিখলাম ক্ষেত্রফল মানে আমরা শিখলাম সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তাহলে কি হবে বলেন, এ গুণন বি। ক্লিয়ার? এটা আঁকা শেষ সবার? এবার লেখেন বর্গ। লেখছেন সবাই? বর্গের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো একটু লিখে নেন। আমরা সবাই জানি বর্গক্ষেত্রে সবগুলো বাহু কি হয়, সমান হয়। সবগুলো বাহু কি হয়, সমান হয়। তাহলে সবগুলো বাহু যদি সমান হয়, এটাই হইলে এটাও এ, এটাও এ, এটাও এ। তাইলে আমরা 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সকল বাহু সমান। এর সকল বাহু সমান ও সমান্তরাল। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এর সকল কোণ সমকোণ। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এর কর্ণদ্বয় কি, এর কর্ণদ্বয় সমান। এবার আপনাকে প্রশ্ন করবে, তাইলে এর পরিসীমা কি? আপনি বলবেন এর পরিসীমা হচ্ছে সবগুলো বাহু যেহেতু এ, তাইলে এ প্লাস এ, তাইলে 4a হয়। কিন্তু আমরা যেভাবে শিখছি সেটাই লিখি। এরপর আমরা যদি কর্ণ বের করতে চাই, কর্ণটা এখানে অতিভুজ হিসেবে কাজ করে কি হিসাবে? তাইলে আমরা এখানে বলতে পারি কর্ণ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস, তাহলে কর্ণ ইকুয়াল বলতে পারি √2a স্কয়ার। এর স্কয়ার আর রুট ক্যান্সেল গিয়ে √2 ইন্টু এ, √2 ইন্টু। আর এটার ক্ষেত্রফল যদি আমাকে বলা হয় সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল, তাহলে কি এ গুণন এ সমান কি এ স্কয়ার। দ্রুত হাত চালাবো, দ্রুত। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এবার লেখেন সামান্তরিক। কোনো কোশ্চেন আছে? এবার লেখেন সামান্তরিক। তাহলে আমরা যদি সামান্তরিক লিখি, এই সামান্তরিকের ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে জানি। বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটাই হইলে এটাই, এটা বি হইলে এটা বেবি। আর এটার বৈশিষ্ট্য কি, এর বিপরীত বাহু কি সমান, বিপরীত বাহু সমান ও সমান্তরাল। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কোণগুলো সমকোণ নয়, কিন্তু বিপরীত কোণ সমান, বিপরীত কোণ কি সমান। 3 নাম্বার বৈশিষ্ট্য কি বলেন, কর্ণদ্বয় কি, কর্ণদ্বয় অসমান।
কর্ণদ্বয় অসমান। কর্ণদ্বয় অসমান, কারণ দেখেন একটা কর্ণ বড় আর একটা ছোট, এই জন্য কর্ণদ্বয় কি। এবার আসেন প্রথম প্রশ্ন, পরিসীমা নিজে নিজে বলেন কি হবে? a প্লাস a প্লাস b প্লাস b। বলেন এটার কি কোনো কর্ণ হবে? এই কর্ণের সূত্র হবে? কেন না? কারণ কর্ণ অসমান। কারণ কর্ণ অসমান, তাইলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল। তা ক্ষেত্রফলে আমার সমকোণ দরকার, এই যে উচ্চতা এঁকে ফেললাম, তাহলে এটা কি উচ্চতা, আর নিচেরটা কি ভূমি, নিচেরটা কি, তাইলে এটার ক্ষেত্রফল হবে ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? একটু লিখে নেই, নোট থাকলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। আর এসি গুলো কাজ না করায়, এই পেছনের ফ্যান চলে না? ও তুমি আবার সায়েন্স নিয়ে পড়ছো, সায়েন্স কাটানো শুরু করছো না? কালা দেখা দিবে আমারে ভাই, গরম হইলেও আমার একটু ফর্সা দেখা যায়, স্মার্ট দেখা যায়, সুন্দর দেখা যায়, কারণ এটা পাবলিক ক্লাস, বুঝতে হবে। আচ্ছা যাই হোক, ক্লিয়ার। এবার আসি আমরা মিস্টার রম্বস। মিস্টার রম্বস, এই রম্বসের কি বলেন? রম্বসের সবগুলো বাহু কি হয়? সমান হয়। এটাই হইলে এটাও এটাও এটাও, তাইলে এটার বৈশিষ্ট্য যদি আমরা লিখি, এর সকল বাহু কি? সকল বাহু সমান ও সমান্তরাল। সমান ও সমান্তরাল। 2 নাম্বার বৈশিষ্ট্য, এর কোন কোণ, এর কোন কোণ কি না সমকোণ নয়, কিন্তু বিপরীত কোণ কি বলেন? বিপরীত কোণ সমান। 3 নাম্বার বৈশিষ্ট্য কি বলেন? এর কর্ণদ্বয় কি? এর কর্ণদ্বয় অসমান। 4 নাম্বার বৈশিষ্ট্য লেখেন। 4 নাম্বার বৈশিষ্ট্যটা থেকে এখন পর্যন্ত মিনিমাম 20টা প্রশ্ন আসছে, বারবার কোশ্চেন করা হয় যে রম্বসের কর্ণদ্বয় একজন আরেকজনকে কিভাবে বিভক্ত করে? কিভাবে? সমকোণে বিভক্ত করে। কিভাবে? সমকোণে বিভক্ত করে। তাহলে লেখেন, এর কর্ণদ্বয় একে অপরকে লম্বিকভাবে ছেদ করে। লম্বিকভাবে ছেদ করে। কিভাবে ছেদ করে? লম্বিকভাবে ছেদ করে। আর এই লম্বিকভাবে ছেদ করার কারণে সব জায়গায় কত ডিগ্রি করে কোণ হয়? 90 ডিগ্রি করে কোণ হয়। সব জায়গায় 90 ডিগ্রি করে কোণ হয়। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? রে আপনাকে গাম লেগে আমনে কি ক্লাস লো আইলি জোর করে দে দে ঠান্ডা দে। এসি 2টাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই এতটুকু সবাই ক্লিয়ার? আর ট্রাপিজিয়াম কি বলছে? সবার শেষে। সমান্তরাল মানেই হচ্ছে 2টা বাহু অসমান হইলেও এদের মধ্যবর্তী দূরত্ব যদি সব সময় সব জায়গায় সমান হয়, তখনই এরা পরস্পর সমান্তরাল। যেমন দেখেন, এই জায়গা থেকে এই জায়গায় দূরত্ব কি সমান, এই জায়গা থেকে এই জায়গায় দূরত্ব, এই জন্য বিপরীত বাহুগুলো কি সমান্তরাল। সমান কিন্তু কি সমান্তরাল। সমান্তরালের বৈশিষ্ট্য হচ্ছে পাশাপাশি 2টা বাহু থাকবে, কিন্তু এদের মধ্যবর্তী দূরত্ব কি হবে? সব সময় সমান হবে। যেমন ট্রাপিজিয়াম যখন আমরা আঁকি, দেখেন ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু অসমান বাহু। দেখেন এই বাহু এই বাহু কি সমান, কিন্তু এই বাহু আর এই বাহুর সাপেক্ষে এদেরকে আমরা সমান্তরাল বলতে পারি, কারণ এদের মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় কি সমান। সব জায়গায় কি, এই জন্য বলা হয় ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল। এক জোড়া বাহু সমান্তরাল, কিন্তু কোনো কোণ সমকোণ না, বা কোনো কোণই সমান না, আবার কোনো বাহুও কি না সমান না।
কর্ণও কি না সমান না। আচ্ছা, এবার আমরা আসি একটা ভুজের ভেতর থেকে কত ধরনের কোশ্চেন করতে পারে। কোশ্চেনের কিছু বেসিক আমরা শিখে দেন আমরা কোশ্চেনে ঢুকি, তাইলে সবচেয়ে সুবিধা হবে। নাম্বার 1, আপনাকে বলবে এরকম করে, দেখেন মনে করেন এটা একটা সামান্তরিক, এটা একটা কি সামান্তরিক, খুব মনোযোগ দেন। সামান্তরিকের পরিসীমা দেওয়া আছে 32 মিটার। কত মিটার? 32 মিটার। আপনাকে বলা হচ্ছে যে একটি সামান্তরিকের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাইলে ধরি প্রস্থ কত, তাহলে দৈর্ঘ্য কত, আর পরিসীমা মানে কি সবগুলোর, তাহলে এটা x হলে এটা কি, আর এটা 3x হলে উপরেরটা কি। তাহলে এবার আসেন x প্লাস 3x প্লাস 3x ইকুয়াল কত। এবার আপনার এখান থেকে কিন্তু দৈর্ঘ্য বা প্রস্থের মান বের করতে বলবে। কার মান? দৈর্ঘ্য বা প্রস্থের মান বের করতে বলবে। পারবেন না? হ্যাঁ, পারা যাবে কিনা দেখেন। আপনি যদি সবগুলোরে যোগ করেন, যোগ করলে কত হয়? 8x ইকুয়াল 32। তাহলে x ইকুয়াল 32 ভাগ 4 8 32। তাহলে দেখেন প্রস্থ কত মিটার, তাহলে দৈর্ঘ্য কত মিটার? 12 মিটার। কথা কি বুঝতে পারছি? আবার যদি আপনাকে বলতো যে সামান্তরিকের ক্ষেত্রফল কত, সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল, একটা পাইছেন কত 4, আরেকটা পাইছেন কত, তাহলে 4 গুণন 12, 4 গুণন 4 12 কত 48। দেখছেন ফিল করে আসতেছে কিনা প্রশ্নের উত্তর? মানে ভেতর থেকে প্র্যাকটিক্যালি ফিল করলে কি আসতেছে? আরেকটা জটিল প্রশ্ন করে, এই জটিল প্রশ্নটার উত্তর আমি একটু আপনাদেরকে ভেঙে দেই। দেখেন অনেক সময় আপনাকে এভাবে কোশ্চেন করবে, আপনাকে বলবে একটি বর্গক্ষেত্রের কর্ণ দ্বারা, একটি বর্গক্ষেত্রের কর্ণ দ্বারা একটি বৃত্তের কাকে প্রকাশ করে? একটি বৃত্তের ব্যাসকে প্রকাশ করে, একটি বৃত্তের ব্যাসকে প্রকাশ করে। খুব কঠিন, মানে সাধারণ সেন্সে প্রথম যখন শুনলাম তখন একটু কঠিন মনে হয়েছে, কিন্তু দেখেন আমি যখন একে কর্ণ দ্বারা বিভক্ত করতেছি, একে যখন কর্ণ দ্বারা বিভক্ত করতেছি, এই কর্ণের সমান দিয়ে এখানে কি তৈরি হয় বলেন? এখানে কি তৈরি হয়? একটা বৃত্ত তৈরি হয়। তা একটা বৃত্তের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি বলেন? ব্যাস বলি। কি বলি? ব্যাস বলি। এই জন্য আপনাকে প্রশ্ন করবে, কিন্তু আপনি কিন্তু আয়তক্ষেত্র দ্বারা আবার ওই সেম কাজ করতে পারবেন না। কথা কি বুঝাইতে পারছি? আয়তক্ষেত্র দ্বারাও সম্ভব, কিন্তু বৃত্তের যে একটা স্ট্রাকচার, এতে করে সবগুলো বাহু কি লাগে, তো সবগুলো বাহু সমান হওয়ার কারণে সবগুলো বাহু, দেখেন যে কোনো ভুজ দ্বারা আপনি একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব, অসম্ভব বলে কোনো কিছু না। যেমন আপনি কর্ণ বরাবর ওই পুরো বাহুটাকে সাপেক্ষ করে যদি একটা বৃত্ত আঁকেন, কিন্তু সব জায়গায় যে স্পর্শ করবে, হ্যাঁ ত্রিভুজ দিয়েও করা যায়, কিন্তু এক্ষেত্রে কি সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। যাই হোক, তাহলে এখান থেকে আমরা একটা প্রশ্ন বুঝতে পারলাম যে আমাকে যদি কখনো বলা হয় একটি বর্গের কর্ণ দ্বারা একটি বৃত্তের কাকে প্রকাশ করা হয়, তাহলে আমি কাকে বলবো? কারণ বৃত্তের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হয় ব্যাসার্ধ, আর পুরো অংশটাকে কি বলা হয়? ব্যাস। পুরো অংশটাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। কি বলা হয়? ব্যাস বলা হয়। আবার আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করবে, একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান, মানে একটি আয়তক্ষেত্রের পরিসীমা একটা বর্গক্ষেত্রের পরিসীমার কি সমান। পেছনের দিকে আয়তক্ষেত্রের কুলু দিয়ে আপনাকে বর্গক্ষেত্রের বাহুর মান বের করতে বলবে, কিন্তু আপনি তো প্র্যাকটিক্যালি সবকিছু শিখছেন, আশা করা যায় আর কখনো ভুল হবে। মনে করেন আপনাকে যদি বলা হয় এখন একটি বর্গক্ষেত্রের একটি বাহু 3 মিটার হলে এর পরিসীমা কত, আপনি কি বলবেন? 3 যোগ 3 যোগ 3 যোগ 3 সমান কত? কথা কি বুঝতে পারছি? অথবা 4 3 4 12, 3 4 12। যাই হোক, এবার আমরা একটু কোশ্চেনে চলে যাব। দেখেন খুব মজা পাবো এবার কোশ্চেনের উত্তর দিতে গিয়ে। কেন মজা পাবো? কারণ আমাদের বেসিক গুলো কি হয়েছে? স্ট্রং হয়েছে। ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেন,
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, হ্যাঁ কি হবে? একটু আগে আমরা সামান্তরিক শিখলাম যে সামান্তরিকের ক্ষেত্রে সমকোণ তৈরি করতে গেলে কি লাগে? উচ্চতা লাগে। আর নিচে কি আছে? তাহলে ভূমি গুণন আছে। কত নাম্বারে? ঘ নাম্বারে। কত নাম্বারে? ঘ নাম্বারে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বুঝছি। এর পরের কোশ্চেনে আমরা চলে যাই। দেখেন, যারা অনলাইনে আছে একটু ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করবো, আর কোথাও না বুঝলে কমেন্ট করব। দেখেন, পরের কোশ্চেনে চলে গেলাম। পরের কোশ্চেনটা আমাদেরকে কি বলেছে দেখেন, আমাদেরকে বলা হচ্ছে একটি চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত দুটি সমান্তরাল। এই বিপরীত দুটি সমান্তরাল একটু আগে শিখাইলাম, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এখানে একটা বাহু, এখানে আরেকটা বাহু। দেখেন, এই বাহু আর এই বাহু সমান্তরাল। কেন? এদের দূরত্ব কি সব জায়গায় সমান, এই জন্য এই দুটা বাহুকে কি বলা হয়? কিন্তু বলছে 4টি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। তাহলে অসমান কার ক্ষেত্রে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। কারণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোনো বাহু কি না? সমান না। কি না? সমান না। যেমন সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহু সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহু সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রেও সমান, তারপরে রম্বসের ক্ষেত্রেও সমান। কিন্তু সমান নয় কোথায়? ট্রাপিজিয়ামে। সমান নয় কোথায়? ট্রাপিজিয়ামে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? পরের কোশ্চেন দেখেন, এই কোশ্চেনটা কতগুলো জায়গায় আসছে চিন্তা করছেন? হ্যাঁ, এই কোশ্চেনটার উত্তর যারা দিতে পারবেন তাদেরকে আমি বাঘা মনে করব। বলেন, নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? নিচের কোনটি দিয়ে বৃত্ত মানে কি বলছে আপনাকে খুব ভালো করে মনোযোগ দিতে হবে। বৃত্তস্থ চতুর্ভুজ হয় না। কোনটা বলেন? বর্গ হবে, রম্বস হবে, ট্রাপিজিয়াম হবে, না আয়তক্ষেত্র হবে? কোনটা? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম ভুল। শোনেন শোনেন বলি, রম্বস। রম্বস, কারণ রম্বসের ভেতরে সবগুলো কোণ সমকোণ হওয়ার কারণে, সবগুলো কোণ কি কোণ? সমকোণ হওয়ার কারণে এর ভেতরে আর কি আঁকা যায় না? বৃত্ত অঙ্কন করা যায় না। কারণ এর ভেতরের একটা একদিকে বাহু বড় থাকে, আরেকদিকে কি পারস্পরিক ভাবে এই পুরো কি বলছে দেখেন, নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? ভালো করে ভাষা বুঝতে হবে। বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের ভেতরে, বৃত্তের ভেতরে কখনো আপনি রম্বসকে আঁকতে পারবেন না। একটা বৃত্ত আঁকলেন, একটা বৃত্তের মধ্যে আপনি চাইলে একটা বৃত্তের ভেতরে আপনি চাইলে এখানে ঠিক যতটুকু দূরত্ব নিছেন, এদিক থেকে ঠিক ততটুকু দূরত্ব নিয়ে আয়তক্ষেত্র আঁকতে পারতেছেন। আপনি একটা বৃত্তের ভেতরে চাইলে প্রতিটা বাহুকেও কি করতে পারবেন? সমান নিতে পারবেন। এদিক থেকে যত মিটার নিলেন, ঠিক এদিক থেকে তত মিটার নিয়ে এদিক থেকে আঁকলেন, এদিক থেকে আঁকলেন। কিন্তু আপনি যদি চান যে আমি রম্বস আঁকবো, সম্ভব? সম্ভব? কথা কি বুঝতে পারছেন? কেন? কারণ রম্বসের সব বাহু সমান, কিন্তু কোন কোণ কি না? সমকোণ না। এরকম হওয়ার কারণে এদেরকে কোনোভাবেই কি করা যায় না, মানে ভেতরে একটা বৃত্তের ভেতরে আঁকা সম্ভব হয় না। তাহলে উত্তর কি হবে? রম্বস। উত্তর কি হবে? রম্বস। কথা কি বুঝতে পারছি? প্র্যাকটিক্যালি এই যে ভাষা বুঝতে হবে। অনেকে বুঝছে মানে এরকম যে চতুর্ভুজের ভেতরে বৃত্ত, আপনাকে বলছে বৃত্তের ভেতরে কি? বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তের ভেতরে চতুর্ভুজ আঁকতে পারবেন না একমাত্র কার? ট্রাপিজিয়ামও আঁকতে পারবেন, আয়তক্ষেত্রও আঁকতে পারবেন, বর্গ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এটা কিন্তু বারবার আসে, এবং শুধু বারবার আসেই নাই। দেখেন 16তম শিক্ষক নিবন্ধনে তো আসছেই,
এরপরে শিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আরো দুটো মন্ত্রণালয় পরীক্ষায় আসছে। ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে গেলাম। ওয়াও, অ্যামেজিং একটা কোশ্চেন। দেখেন, এটা এই ধরনের কোশ্চেন আমি ত্রিভুজে পড়াইছিলাম। আমি বলছি যদি কখনো ত্রিভুজের 3টা কোণের অনুপাত চতুর্ভুজের 4টা কোণের অনুপাত দেওয়া থাকে, তাহলে এই অনুপাতগুলোর যোগফল ইকুয়াল তার সর্বমোট কোণের মান। বলেন একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখানে 1 বলতে x, এখানে 2 বলতে কি, এখানে 2 বলতে, এখানে 3 বলতে ইকুয়াল কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। আপনাকে বৃহত্তম কোণ বের করতে বলছে। বৃহত্তম কোণ মানে 3x। তাহলে x এর মানটা বের করলে 3 দ্বারা x এর মান গুণ করলে কার মান বের হয়ে যাবে? বৃহত্তর কোণের মান বের হয়ে যাবে। তাহলে এখানে যোগ করেন 8x ইকুয়াল কত? 360। তাহলে এখানে 8 দ্বারা ভাগ করেন, 4 8 কত? 32, 5 8 কত? 40। কত ডিগ্রি পাইলাম? 45। x এর মান 45 পাইছি, তাহলে বৃহত্তম বলতে 3x। তাহলে 3 গুণন 45 কত আসবে? 100 আছে 135 ডিগ্রি। খ, কঠিন ছিল। ত্রিভুজের স্টাইল, চতুর্ভুজের স্টাইল একই স্টাইল। যদি কোণের অনুপাত দেওয়া থাকে তাহলে সবগুলো কোণের যোগফল ইকুয়াল তার সর্বমোট কোণের সমষ্টি। চতুর্ভুজের সমষ্টি 360, ত্রিভুজ বললে কত দিতেন? 180। 3টা কোণের যোগফল ইকুয়াল 180। ক্লিয়ার? এই কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারছি? না বুঝলে কোশ্চেন কইরেন, আর না করলে নিজের কপালে নিজে লাথি মেরেন। কারণ যখন আপনি না বুঝে কোশ্চেন না করে এখান থেকে বাসায় যাবেন, বাসায় যাওয়ার পর ভাববেন যে নিজের কপালে নিজে লাথি মেরে আসলাম রে। কারণ যে কোশ্চেনটা করেন নাই ওটাই পরীক্ষার হলে আসছে, আর ওটাই পারেন নাই, এই জন্য আপনার চাকরিটা হয়নি। কারণ চাকরির কম্পিটিশন কত মার্ক? 0.5 মার্ক, অথবা ওই আর কি 0.25 নেমে গেছে আবার, ওই 0.50, 0.25, অথবা সর্বোচ্চ কি 1 মার্ক। সর্বোচ্চ একটা কোশ্চেন আপনি জেনে শুনে ভুল করা মানে ওই 1 মার্কের জন্য আপনার কি হবে না? চাকরি হবে না। এই জন্য কোশ্চেন করতে হবে। কি করতে হবে? কোশ্চেন করতে হবে। পরের কোশ্চেনটা দেখেন তো পারবো কিনা এখন। ওয়াও, অ্যামেজিং একটা কোশ্চেন। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি? তাই শিখাইলাম না একটু আগে, যে একটা সামান্তরিক, এটার যদি আমি কর্ণ সমান করতে চাই তাইলে একে আগে কিসে পরিণত করতে হবে বলেন? আয়তক্ষেত্রে আগে পরিণত করতে হবে, দেন তারপরে কি হবে? কর্ণ সমান হবে। তাহলে একটি সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে সামান্তরিকটিকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র বলবো। কি ক্ষেত্র বলবো? আয়তক্ষেত্র বলবো। দেখেন প্রশ্নটা কতগুলো জায়গায় আসছে, দেখছেন? পরের কোশ্চেনে চলে গেলাম। দেখেন অ্যামেজিং একটা কোশ্চেন। আমাকে বলা হচ্ছে যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো কি সমকোণ নয়, তাকে কি বলে? চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান, চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান মানে সব বাহু সমান, সব বাহুই সমান, কিন্তু কোন কোণ সমকোণ না। বাহু সমান, বাহু সমান, বাহু সমান, বাহু সমান, কিন্তু কোন কোণ কি না? মিস্টার রম্বস। প্রশ্নটা যদি এভাবে করত যে যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল হলে, মানে এভাবে বলতো যে কোন চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে এদের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। কারণ রম্বসের কর্ণগুলো বিভক্ত হইলেই এরা মধ্যবর্তী কোণ কত ডিগ্রি তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। এটাও বলতে পারতো কর্ণদ্বয়ের মধ্যে টোটাল সমকোণ পাওয়া যায় কয়টি? 4টি। কয়টি? 4টি সমকোণ পাওয়া যায়। এই যে 1টি, 2টি, 3টি, কখন কিভাবে প্রশ্ন করে ওই ব্যাটারাই জানে। এই জন্য সব ধরনের আইটেম আপনার কি থাকতে হবে? মাথায় থাকতে হবে। আর লেকচার শিট এখনো নেন নাই এরকম কারা কারা আছেন? এটা হাত তোলেন দেখি। বিসিএস এর লেকচার শিট ইনস্ট্যান্ট নিয়ে নেবেন আজকে, যারা অফলাইনে বিসিএস ব্যাচে ভর্তি হয়েছেন। কারণ এই যে ম্যাথগুলো, এগুলো সবগুলো কোথায় আছে? লেকচার শিটে। কথা কি বুঝাতে পারছি? কারণ আপনাকে আমি বেসিক পড়াইছি, বেসিক পড়ানোর পর এখন এই ম্যাথগুলো আমরা নিজেই পারতেছি, বা কিছু কিছু ম্যাথে আমাদের ক্যালকুলেশন করতে হবে, সেটা আমরা কোথায় নোট করে নিব?
খাতায়, কিন্তু আমাদের লেকচার শিটে A to Z সমাধানও দেওয়া আছে। কি দেওয়া আছে? সমাধানও দেওয়া আছে। কথা কি বুঝাইতে পারছি? সো মাথায় রাখতে হবে। ওকে, যারা অনলাইনে পান নাই তারাও কালেক্ট করবেন, সংগ্রহ করে নেবেন। এই দেখেন, কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তা একটি কি? আবার একই প্রশ্ন আসছে। এই সামান্তরিকের একটি কোণ সমকোণ বানাইতে গেলে ওই সামান্তরিকটা কি হয়ে যাবে? আয়তক্ষেত্র হয়ে যাবে। কারণ একটা সামান্তরিকের কোণ একটা সমকোণ করছি মানে অটো বাকিগুলো কি হয়ে গেছে? সমকোণ হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? তাইলে সামান্তরিকটা একটা আয়তক্ষেত্র, সামান্তরিকটা একটা আয়তক্ষেত্র। ক্লিয়ার? বলেন এই প্রশ্নের উত্তর কি হবে? আমাকে বলা হচ্ছে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের, একটা সামান্তরিকের, ভাইয়া একটা সামান্তরিক আঁকলাম, মনোযোগ দিয়েন, একটা সামান্তরিক আঁকলাম। এখন এই সামান্তরিকের এই কোণ আর এই কোণ, এই যে দুইটা কোণ দেখতেছেন না, এই দুইটা কোণের যোগফল সবসময় হয় 180 ডিগ্রি। কত ডিগ্রি? তা এদের মধ্যে একটা কোণ দেওয়া আছে কত? 115 ডিগ্রি। তাহলে মাইনাস কত? তাহলে ইকুয়াল কত? কত? তাইলে উত্তর হবে কত ডিগ্রি বলেন? আছে 65। মিস্টার গ নাম্বার, মিস্টার গ নাম্বার। ক্লিয়ার? আমাকে বলা হইলো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একটি 115 ডিগ্রি, একটি 115 ডিগ্রি, কিন্তু আমরা জানি দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? তাহলে একটার মান 115, 180 থেকে 115 বাদ দিলে বাকিটা বের হয়ে গেল, বাকিটা বের হয়ে গেল। পরের কোশ্চেন, অ্যামেজিং একটা কোশ্চেন। বলেন একটা চতুর্ভুজের এ বি এবং সিডি সমান্তরাল, কিন্তু এ সি আর বিডি সমান, মানে কর্ণ সমান। হ্যাঁ, কি সমান? কর্ণ সমান। আবার কোন সমকোণ বলছে? তাহলে কর্ণ সমান কোন সমকোণ আয়তক্ষেত্র, বুঝাই যাচ্ছে। কি ক্ষেত্র? এই দেখেন আঁকলাম এ বি সি ডি, এ সি সমান কি? বিডি। এই যে এসি সমান বিডি, তাহলে কর্ণ সমান। আবার একটা কোণ কি কোণ? সমকোণ। তাহলে সেটা কি ক্ষেত্র? আয়তক্ষেত্র। সেটা কি ক্ষেত্র? আয়তক্ষেত্র। কথা কি বুঝছি? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? যারা অনলাইনে করতেছি কলিজার ভাই বোন একটু ঝটপট কমেন্ট করে জানাইতে হবে ক্লিয়ার কিনা। পরের কোশ্চেন, এই পারবো কিনা দেখেন, একদম সহজ। আগে একটা আয়তক্ষেত্র আঁকবেন, মনে মনে আঁকছেন? এবার দেখেন কি বলছে, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কত মিটার বেশি? 4 মিটার বেশি। তাহলে ধরি প্রস্থ কত, তাহলে দৈর্ঘ্য কত? তাহলে এটা এক্স হলে এটাও কত? এটা এক্স প্লাস 4 হলে এটাও কত? খেল খতম। এবার দেখেন পরিসীমা কত দেওয়া আছে? কত মিটার? 32 মিটার। তাইলে আমরা কি বলতে পারি? এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল কত? 32। যোগ করেন কত আসে? 4x ইকুয়াল 4 4 8, ওপাশে মাইনাস করে দেন। তাইলে 4x ইকুয়াল কত? 24। x ইকুয়াল 24 ভাগ 4, 4 6 24, 6। তাহলে এই xটা কার মান? প্রস্থের মান। এটা কত? 6। তাইলে 6 যোগ 4 ইকুয়াল কত? 10। দৈর্ঘ্য তাইলে কত? 10। দৈর্ঘ্য চাইছে। কঠিন ছিল? বেসিক। ওই যে বললাম যে পরিসীমা মানে কি? সীমানাগুলোর যোগফল। সীমানাগুলোর আপনি শুধু দৈর্ঘ্য আর প্রস্থ ফিল করবেন, যোগ করে দিবেন। দৈর্ঘ্য আর প্রস্থ ফিল করবেন, যোগ করে দিবেন। আপনার এটা মনে রাখার দরকার নাই যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ পরিসীমা বলছে মানে আমি শুধু বাহুগুলোকে অনুভব করব। কাকে অনুভব করব? বাহুগুলোকে অনুভব করব। বাহুগুলোর যোগফল, বাহুগুলোর যোগফল। ওকে, পরের কোশ্চেন। ওমা, এত দৌড়াস কিল্লাই। দেখেন এই কোশ্চেনের উত্তর দিতে পারবো কিনা বলেন। একটি আয়তক্ষেত্র আবার আঁকলাম, আঁকছি, আঁকলাম। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? দ্বিগুণ। তাহলে ধরি প্রস্থ কত, তাহলে দৈর্ঘ্য কত? 2x।
সব সময় প্রস্থ ছোট দৈর্ঘ্য বড়, এটা মাথায় রাখলে আর দৈর্ঘ্য প্রস্থের কত গুণ এটাতে কনফিউশন হবে না। মাথায় কি ঢুকছে? তার মানে সবসময় কাকে ধরে নিতে হয়? প্রস্থকে ধরে নিতে হয়। কাকে? ছোটটাকে ধরে নিতে হয়। হ্যাঁ, অনেক সময় আবার কমের কথা বলে, কমের কথা বললে কিন্তু আবার দেখা যায় যে আমার প্রস্থটাই হয় তখন ওটা, আর তখন দৈর্ঘ্য ধরে নিতে হয়। যদি আপনাকে বলা হয় এইভাবে, হ্যাঁ অনেক সময় কিন্তু বলে এইভাবে, দেখেন কিভাবে প্রশ্নটা করবে। আপনাকে বলবে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, কিন্তু এবার প্রস্থ আগে লাগাইছে, আপনাকে বলতেছে প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার কম, 4 মিটার কম। তাইলে তখন ধরে নিতে হবে দৈর্ঘ্য x আর প্রস্থ হবে x-4। বুঝতে পারছেন? প্রশ্নের ভাষা বুঝতে হয়, কিন্তু সবসময় প্রস্থটা কি হয়? ছোট হয়। এখানেও দেখেন প্রস্থ কিন্তু ছোট হয়েছে, কারণ আমি দৈর্ঘ্য ধরছি x আর প্রস্থ ধরছে কি 4 মিটার কম, 4 মিটার। যার কারণে সবসময় মনে রাখবেন যে প্রস্থ কম হয়, দৈর্ঘ্য বেশি হয়। তো এই জায়গায় দেখেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে বলছে। কোনো ব্যাপার? হ্যাঁ, কোনো ব্যাপার। তাহলে আমরা সবাই জানি সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তাহলে 2x আর x গুণ করেন, 2x গুণন x, তাহলে 2x স্কয়ার ইকুয়াল কত? দেখেন 1250। তাইলে x স্কয়ার ইকুয়াল কত বলেন? 625। x ইকুয়াল √625। এটাকে মুখে মুখে কিভাবে করবেন? 25-এর জন্য 5, 25-এর জন্য 5। এই যে 6-এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা হচ্ছে 2 × 4, 3 × 9, √6। এটার ছোট একটা বর্গ নিবেন, 2-এর উপর বর্গ করলে কত? 3-এর উপর বর্গ করলে কত? তাহলে ছোটকে 2, এই 2টা এখানে বসাবেন 25। যেমন যদি থাকতো √1225, তাহলে কি করতেন? 25-এর জন্য 5, 12-এর আশেপাশে বর্গ যায় কি? 3 × 9, 4 × 16, 3 দিয়ে বর্গ করে ছোট মান পাওয়া যায়। যেটা দিয়ে বর্গ করে ছোট মান পাওয়া যায় সে মানটা বসাই দিবেন 35। কত? 35। অথবা আছে √7225, বলেন পাওয়া যাবে কিনা? অথবা একটু কঠিন দেই, 9025 কত হবে? দেখেন এই যে 5 5 9 9 81, 10 10, তাহলে ছোট মান কার দিয়ে পাইছি? 9 দিয়ে পাইছি, 95 নট 85। ক্লিয়ার? তাহলে এইভাবে মানগুলোকে বের করা যায়। তাহলে এবার দেখেন আমি x এর মান পাইলাম 25। কার মান? x এর মান 25 পাইছি, কিন্তু আমাকে কার মান বের করতে বলছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখেন, 2 × 25 ইকুয়াল কত? 50 কি আছে অপশনে? ক্লিয়ার? ক্লিয়ার? বুঝছি? হ্যাঁ, ভুল হবে। সামনের ম্যাথে যাব, পরের ম্যাথে চলে গেলাম। দেখেন কত সুন্দর অ্যামেজিং একটা ম্যাথ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 3 আর প্রস্থটা কত? 1। 1 মানে x আর 3 মানে কি? 3x। তাইলে আমরা উপরের অনুপাত থেকে ধরে নিতে পারি যে একটা আয়তক্ষেত্র আঁকে ফেললাম। আবার এই আয়তক্ষেত্রের আমার প্রস্থ 1 মানে x আর দৈর্ঘ্য 3 মানে কি? তাহলে এটা x হলে এটা কি? এটা 3x হলে এটাও কি? এবার দেখেন পরিসীমা কত। তাইলে বলেন x প্লাস 3x প্লাস ইকুয়াল কত? 200। যোগ করেন 8x ইকুয়াল কত? তাহলে x ইকুয়াল 200 ভাগ 8 দিকে না 16, 5 8 40, কত পাইলাম? 25। তাহলে আমি x এর মান পাইলাম 25। তাহলে 3x এর মান কত বলেন? 3 × 25, 3 × 25 75। কত? 75। তাহলে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল হচ্ছে তার কি? ক্ষেত্রফল। তাহলে বলেন ক্ষেত্রফল ইকুয়াল সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফলের মধ্যে কে আছে? একটা 75 আর একটা কত? তাহলে 75 × 25 সমান কত হবে বলেন? 1875।
75। এটাই হচ্ছে আমার উত্তর। কঠিন ছিল? হ্যাঁ কঠিন। কি ভাবতেছেন যে এটা লিখিততে এভাবে লিখতে পারবো কিনা? এটাই তো লিখিত, আমি তো অলিখিত লিখি নেই। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, সবাই পারছি। পরের কোশ্চেনে চলে গেলাম। একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? খুবই সিম্পল। একটা বর্গক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 4a, a প্লাস a প্লাস a প্লাস a 4a। আর কর্ণের দৈর্ঘ্য আমরা কি পড়ছিলাম? √2 × a। তাহলে এখানে দিলাম √2 × a। a কি? তাহলে উপরে 4, নিচে কি? এই 4 কে লেখা যায় 2 গুণন 2, নিচে কি লেখা যায়? উপরে 2 গুণন এই √2টাকে, এই শুধু 2টাকে দুইটা √2 লেখা যায় কিনা বলেন? আর নিচে একটা কি আছে? √2 কাটা, তাহলে উত্তর কত বলেন? 2√2। ওই যে আমাকে বলেই দিছে কত গুণ, কত গুণ বললেই একজন আরেকজনের কত গুণ এটাকে মেনশন করে। আর একজন আরেকজনের কত গুণ মানেই হচ্ছে অনুপাত, একটা সমান আরেকটা। তাহলে সমানটা এই পাশে যখন নিয়ে আসবেন কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কত গুণ? 2√2। 2√, কারণ প্রথমে বলছে আপনাকে পরিসীমা 4a, এরপরে বলছে আপনাকে কর্ণ √2 × a, a কাটা 4 ভাগ √2। এবার 4 ভাগ √2 কে তো মিনিমাইজ করা যায় না, মিনিমাইজ করার একটাই বুদ্ধি 4 কে ভাঙানো, 2 গুণন 2। এবার এই 2টাকে আমরা বলতে পারি দুইটা √2, তাহলে একটা √2 কাটা 2√2। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বুঝছি? ওকে, দেখেন সব কিন্তু আপডেট কোশ্চেন পড়াচ্ছি। 2022 সালে আসা, 2018 সাল আসা, সব আপডেট কোশ্চেন ছাড়া কিন্তু আমি মাইন্দার তামলের কোনো কোশ্চেন রাখি নাই। এটাও দেখেন 2023 সালে আসছে, আবার 22 সালে আসছে। এই যে দেখছেন, এই কোশ্চেনটার উত্তর ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, কারণ প্রশ্নের ভেতরের রহস্যটাই বুঝতে পারে না অনেকে। কি বলছে দেখেন, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বৃত্তের ভেতরে একটা বর্গ, বৃত্তের ভেতরে একটা। এবার আসেন, এটা যদি একটা বৃত্ত হয় আর এখানে যদি আপনি একটা বর্গ আঁকেন, সবগুলো বাহু যদি আপনার সমান হয়, তাইলে এই যে এটা কেন্দ্র, মনোযোগ দিবেন, এটা যখন এরা একজন আরেকজনকে বিভক্ত করবে তখন কেন্দ্র দ্বারা বিভক্ত করবে। কি দ্বারা বিভক্ত করবে? কেন্দ্র দ্বারা বিভক্ত করবে। কিন্তু আপনি যাকে কর্ণ বলতেছেন, এই কর্ণটা কিন্তু আপনার বৃত্তের ব্যাস, নট ব্যাসার্ধ। হ্যাঁ, কিন্তু আমার মান দেওয়া আছে, কার মান? ব্যাসার্ধের। তাইলে ব্যাসার্ধ যদি 7 হয়, তাইলে ব্যাস কত বলেন? 14। কারণ ব্যাস সমান সমান কি? 2 গুণন ব্যাসার্ধ, 2 গুণন সমান কত? 14। তাহলে এই পুরোটা হইলো আমার 14। আবার এই পুরোটাকে আমি যদি এখন কর্ণ চিন্তা করি, কি চিন্তা করব বলেন? কর্ণের মান কত বলেন? বলেন √2 × a ইকুয়াল কত? 14। এই যে এটাকে আমরা বলতেছি কর্ণ, এটাই ছিল আবার কি? ব্যাস। যাহাই ব্যাস তাহাই কর্ণ, যাহাই ব্যাস তাহাই কর্ণ। এই জন্য আমরা বলতেছি কর্ণ ইকুয়াল ব্যাস, কর্ণ ইকুয়াল। এখান থেকে কার মান বের করে নিয়ে আসবো আমি? এর মান। কারণ আমাকে কার মান বের করতে বলছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের এর মান বের করলে, এর ওপর বর্গ করলে আমার মান বের হয়ে আসলো। অথবা আমি ডিরেক্ট এর ওপর মান বের করতে পারবো। কিভাবে দেখেন, a ইকুয়াল 14 ভাগ কত? √2। আমি যদি এর ওপর স্কয়ার করি, এটাই ক্ষেত্রফল। এর ওপর স্কয়ার করলে কি? ক্ষেত্রফল। কারণ বর্গের ক্ষেত্রফল মানে কি বলেন? এই বাহু আর এই বাহুর গুণফল, এটাও এটাও, এ আর এ গুণফল, এ স্কয়ার, এ স্কয়ার। তাহলে এ স্কয়ারের মান কি হবে বলেন? 14 ভাগ √2 এর ওপর স্কয়ার। তাহলে 14 14 196 ভাগ রুট আর স্কয়ার ক্যান্সেল গিয়ে শুধু 2 কাটলে কত বলেন? 98।
এই 98 হচ্ছে আমার ক্ষেত্রফল। কথা কি বুঝতে পারছি? একটু জটিল ছিল না? একটু জটিল ছিল, কিন্তু এই ম্যাথগুলো, এই যেগুলো একটু জটিল ওগুলোই বারবার আসে। এটা আমার মাথায় রেখে কাজ করতে হবে। যেগুলো একটু জটিল ওগুলোই কি বারবার আসে। যারা অনলাইনে আছে কলেজের ভাই বোন বুঝতে পারছি? কঠিন ছিল? এখন পারবো? যদি এই আগেইন কোশ্চেনটা আবার রিপিট করবে, যেহেতু 2 বার আসছে, এরকম আরো 10 বার আসবে। কারণ ম্যাথের মধ্যে একটা রহস্য আছে না? অনেকে কিন্তু এটা বুঝতে পারবে না যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, আবার বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্র, এগুলো আবার কি জিনিস। কিন্তু ফিল করেন, বৃত্তের ভেতরে যখন আপনি একটা বর্গ আঁকতেছেন, এই বর্গের কর্ণটা হয়ে যাচ্ছে ওই বৃত্তের ব্যাস। ওই বৃত্তের কি উপরে দেওয়া আছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসটা আমি পাইলাম 14। যাহাই ব্যাস তাহাই কর্ণ, যাহাই ব্যাস, তাহলে কর্ণ হচ্ছে √2 × a = ব্যাস। এখান থেকে a এর মানটা বের করতে পারলাম, অথবা a স্কয়ার এর মান ডাইরেক্ট বের করে ফেলতে পারলাম। a স্কয়ার এর মান কত আসলো? 98। কত? 98। ক্লিয়ার? পরের কোশ্চেনে যাব। ওকে, দেখেন পরের কোশ্চেনটা একটু অ্যামেজিং কোশ্চেন। এই কোশ্চেনগুলো একটু বেশি আসে, কিন্তু এই কোশ্চেনটা করবেন আপনি কয়েক সেকেন্ডে, জাস্ট রহস্য বুঝলেই শেষ। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। যে বললাম না, দুইটা সমান বলবে, কিন্তু শেষে আবার কি বলবে? আরেকটা জিনিসের ক্লু বলে দিবে। দেখেন কি বলছে, একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা কি সমান। পরে বলতেছে আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর কত গুণ? 3 গুণ। ছোট বাহু বড় বাহুর 3 গুণ। তাইলে একটা জিনিস দেখেন, বড় বাহু যেহেতু ছোট বাহুর 3 গুণ, তাহলে ধরি ছোট বাহুটা x, তাহলে বড় বাহুটা কত? 3x। ব্যাপারটা এরকমই, কিন্তু দেখেন বড় বাহুটার মান দেওয়া আছে 21। বড় বাহুটার মান 21 দেওয়া আছে। কত দেওয়া আছে? 21। তাহলে 3x = যদি আমার 21 হয়, তাহলে x = কত বলেন? 21/3। 3 × 7 = 21, 7। তাহলে আমি বুঝলাম যে আমার এই আয়তক্ষেত্রের, আমরা যদি এটা একটা আয়তক্ষেত্র আঁকি, এই আয়তক্ষেত্রের বড় বাহুটা কত? তা ছোট বাহুর 3 গুণ। তাহলে ছোট বাহুর 3 ভাগ, ক্ষুদ্রতর বাহুটা 3 দ্বারা ভাগ করলে কত হয়? 7। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এবার আসেন, আপনি অলরেডি 2টা মান পাইছেন, তাহলে 2টা মান, এটা 7 মানে এটাও কত? এটা 21 মানে এটাও কত? ব্যাস, খেল খতম। এবার আপনারে কি বলছে দেখেন, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এই যে এটা সবগুলো যোগ করলে এটার পরিসীমার মান হবে। আর এই পরিসীমাটার মান কার সমান? বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাইলে এবার আমরা কি বলতে পারি? আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল কত হবে বলেন? 21 যোগ 21 যোগ 7 যোগ 7 যোগ করলে কত হয়? কত হবে? 56। তাহলে 56 দিলেন। তাহলে এই যে আয়তক্ষেত্রের পরিসীমা কার সমান? তাহলে বর্গক্ষেত্র যদি আপনি একটা আঁকেন, বলেন বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? 4a। তাহলে 4a ইকুয়াল কি বলা যায় বলেন? 56। তাহলে a ইকুয়াল কত বলেন? 56/4। 4 দ্বারা 56 কাটলে কত হয়? 4 14 56। তার মানে আমাকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। এই যে এটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, এটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। তাহলে এর মান কত পাইলাম? 14। উত্তর হবে কত? ঘ। উত্তর হবে কত? ঘ। ক্লিয়ার? দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু আলটিমেটলি কঠিন। ওই যে বললাম, সমান দেওয়ার পর যে কোনো একটা ক্লু দেওয়া থাকবে। আয়তক্ষেত্রের ক্লু দেওয়া, কার ক্লু দেওয়া? আয়তক্ষেত্রের ক্লু দেওয়া। আয়তক্ষেত্রের ক্লু দিছে আরো সহজ করে দিছে কি দিয়ে? বড় বাহুর মান দিয়ে। তাহলে দেখেন, এই বড় বাহুটা কত? তাহলে 21। ছোট বাহুটার 3 গুণ ছিল বড় বাহু, তাহলে ছোট বাহুটা কি 3 ভাগ? তাহলে 21-এর 3 ভাগ মানে কত? 7। তাহলে একটা 7 মানে আরেকটা 7, একটা 21 মানে আরেকটা 21।
তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি? সবগুলোর যোগফল, সবগুলোর যোগফল, সবগুলোর, তাহলে সবগুলোর যোগফল ইকুয়াল 56। যাহা বর্গক্ষেত্রের পরিসীমা তাহাই আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইকুয়াল 56, a ইকুয়াল 56/4 ইকুয়াল 14। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে কোথাও? কোশ্চেন করতে পারেন, আছে? তাই কোশ্চেন করেন। অনেকে ঘুমায়, ঘুমানো যাবে? এখনো তো হুঙ্কার দেই নেই, আগের মতো আর হুঙ্কার গলা দিয়ে বের হয় না। যত দিন যায় তত তেজ হারিয়ে যায়। যাই হোক, ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখেন। এই অ্যামেজিং কোশ্চেন। বলা হচ্ছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ? সিম্পল লজিক বলি ভাই, আমি একটা শুধু বাহু আঁকি, এটা বড় বাহু দিয়ে একটা বর্গক্ষেত্র আঁকলাম, আর এটার একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ। এই চারটা অংশের একটা নির্দিষ্ট অংশ, এটা যদি 4 মিটার হয়, এপাশে 4 মিটার, এপাশে 4 মিটার দিয়ে একটা বর্গ আঁকলাম, তাহলে এটার যে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল পুরোটার মধ্যে যে ক্ষেত্রফল হবে, এই ক্ষেত্রফলের কত গুণ? 16 গুণ। কেন? কারণ এপাশ দিয়ে 4, ওপাশ দিয়ে 4, এপাশ দিয়ে 4, এপাশ দিয়ে 4, 4 চোখ কত? 16, 4 চোখ কত? 16। প্রতিটা মোমেন্টে কত গুণ করে বাড়বে? 4 গুণ করে। কত গুণ করে? কারণ ওই 1/4, এক, তার মানে একটা বাহুর 4 ভাগের 1 ভাগ, একটা বাহুর, তাহলে একটা বাহুর 4 ভাগের 1 ভাগের মধ্যে যতটুকু ক্ষেত্রফল, তাহলে পুরোটা 16 গুণের 1 ভাগ, 16 গুণের 1 ভাগ। তাহলে ওইটার কত গুণ? 16 গুণ। যদি আপনাকে 1/3 বলতো, তাহলে কয়টা অংশ হইতো বলেন? 3টা। কয়টা অংশ হইতো? 3টা, একটা, দুইটা, 3টা। তখন কত হইতো বলেন? 9 গুণ। যদি 1/5 বলতো, এক কথায় যত গুণ বলবে ভগ্নাংশ আকারে, যদি বলে 1/3, 1/5, 1/4, 1/6, জাস্ট নিচে যে থাকবে তার উপর কি বর্গ। রিটেনটাও খুব সহজ। কেন? আপনি এভাবে বলবেন যে আমরা জানি একটি বৃত্তের, ধরি একটি বৃত্তের একটি বাহুর মান 16, একটি বাহুর মান কত? 16। তাহলে 4 ভাগের 1 ভাগ হইলে ক্ষুদ্রতর এক বাহুর মান কত হবে? ফিল করেন, 4। কত হবে? 4 হবে। কত হবে? 4 হবে। তাহলে একটা জিনিস ফিল করাবেন এখানে, ওই ছোট বাহুর 4 দিয়ে ক্ষেত্রফল বের করবেন, আর এটার 16 দিয়ে ক্ষেত্রফল বের করবেন, শেষ। তাহলে কত গুণ আসবে? 16 গুণ আসবে। কত গুণ আসবে? 16 গুণ আসবে। তার মানে ছোট বাহুটা যেটা আপনি ধরে নিয়ে করবেন, কি নিয়ে করবেন? যে ধরি বৃহত্তর বাহুটি বা ধরি সরলরেখাটি 16 মিটার, তাইলে 16 মিটার যদি একটা বাহুর মান হয়, তাহলে তার ক্ষেত্রফল কত? 16 গুণন 16, 16 গুণন। তাহলে এবার এই বাহুর 1/4 নিলে ছোট বাহুটি হবে 4 মিটার। ছোট বাহুটি কত? 4 মিটার। তাহলে 4 চোখ 16, 4 চোখ কত? 16। কারণ ছোট বাহুর এটা 4, মানে এটাও কত, আর দুইজনের গুণফল 4 চোখ কত? তাহলে একটা পাইলেন 16 স্কয়ার, আর একটা পাইলেন 4 স্কয়ার। তাহলে 16 স্কয়ারের মান 4 স্কয়ারের মানের কত গুণ? 16 গুণ। কারণ 16 গুণ করলে ওই 16 মানটা পাওয়া যাবে। মাথা কি ঢুকছে? অথবা আপনি একটা বাহুর মান ধরে নেবেন, যেটাকে 4 দ্বারা মানে কি করা যায়? সুন্দরভাবে বিভক্ত করা যায়। কি করা যায়? যেমন 16কে বিভক্ত করা যাচ্ছে, 16কে কি করা যাচ্ছে? বিভক্ত করা যাচ্ছে। আপনি আবার 32 নিতে পারেন। কত নিতে পারেন? 32, 8, 8, 8, 8, 8, 4 8 32। ক্লিয়ার? ওই এভাবে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করছে যে ভাইয়া আমি এমসিকিউ এর জন্য বুঝলাম যে 1/4 বলছে 4 এর উপর বর্গ করলে 16, 3 এর উপর বর্গ করলে কত? 9। কিন্তু এটা তো আমার রিটেনে দেওয়া যাবে না। কোথায় দেওয়া যাবে না? রিটেনে দেওয়া যাবে না। তাইলে আমি রিটেনে কিভাবে লিখব? তখন আমাকে ধরে নিতে হবে। ধরি একটি সরলরেখা 16 মিটার, তাহলে এর 1/4 একটি বাহু হবে 4 মিটার। তাহলে 16 মিটারের মাধ্যমে বর্গের ক্ষেত্রফল হবে 16 স্কয়ার, 16, আর 4 মিটারের জন্য বর্গের ক্ষেত্রফল হবে 4 স্কয়ার, 4 চোখ 16, আর ওখানে 16 এর উপর স্কয়ার। তাহলে এই ওখানকার দুইটা 16 থেকে এখানকার একটা 16 বাদ দিলে আবার কত? ওই 16 গুণ, ওই 16 গুণ। ক্লিয়ার?
ওকে, পরের কোশ্চেন। এটা তো এমনিই বোঝা যাচ্ছে। একটা বর্গক্ষেত্র, কি ক্ষেত্র? একটা বর্গক্ষেত্রের চারদিকে বেড়া, মানে চারদিকে বেড়া মানে কি? এটা একটা বেড়া, এটা একটা বেড়া, এটা একটা বেড়া, এটা একটা, বলেন বর্গাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া। এটাই হইলে এটাও কি সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তাইলে এ স্কয়ার ইকুয়াল কত দেওয়া আছে বলেন? 2025। 2025। তাইলে এ ইকুয়াল কত হবে বলেন? √2025। তাইলে এই যে 25-এর জন্য কি আর 20-এর আশেপাশে বর্গ যায়, 4 × 16, 5 × 5 = 25, ছোটকে 4, এই জন্য 45। এটা শুধুমাত্র পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ বর্গ যে সংখ্যাগুলো, আর এগুলো ছাড়া তো রুটের মান দেওয়া থাকে না, থাকে ছোট। যেমন আসছিল আপনাদের এই যে মান নির্ণয়ে √21-এর মান, কতর মান? √21। তা √21-এর মান তো মুখে মুখে বের করা যায়, আন্দাজ করে। কি করে? আন্দাজ করে। মনে করেন √21-এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা হচ্ছে 4-এর উপর বর্গ করলে 16, 5-এর উপর বর্গ করলে 25। তাহলে ছোট মান কি? 4। তাহলে √21-এর মানটা হবে 4.something। এই সামথিংটা ডিপেন্ড করে দুই পাশের পার্থক্যের উপর। এ পাশের পার্থক্য আর এই পাশের পার্থক্য যদি সমান হয় তাহলে 4.50, 4 আর কোন পাশে যদি পার্থক্য 1 বেশি হয় তাহলে 50 থেকে একটা দশক অংশ পর্যন্ত বৃদ্ধি করবেন। যেমন দেখেন 16 থেকে 21-এর মধ্যে পার্থক্য কত? আর 21 থেকে 25-এর মধ্যে পার্থক্য কত? 4। এ পাশে পার্থক্য 5 আর এ পাশে 4, তাহলে পার্থক্য এ পাশে 1 বেশি, যার কারণে এটা উত্তর হবে 4.57 বা 58 এরকম কিছু। সমান পার্থক্য হলে কি দিতেন? 50। কিন্তু এক পাশে একটু বেশি হওয়ার কারণে 50 থেকে কি হচ্ছে? একটু ইনক্রিজ হচ্ছে। আর এগুলার অপশনে এগুলার একুরেট উত্তর কারো পক্ষে মুখে মুখে দেওয়া সম্ভব, কিন্তু আন্দাজ করা যায়। কি করা যায়? আন্দাজ করা যায়, অপশনকে জাস্টিফাইড করা যায়। ক্লিয়ার? কিন্তু আপনার যখন রুট আকারে বড় মানগুলো দেওয়া থাকবে, এগুলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রেই দেওয়া থাকে। কিসের ক্ষেত্রে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রেই। এটা কি বুঝতে পারছি ভাইয়া? তাইলে বেড়ার দৈর্ঘ্য বলছে, তাইলে একটা 45 মানে সবগুলোই কি বলেন? সবগুলো 45। তাহলে 4 × 45 সমান কত বলেন? 180। 45 + 45 + 45 + 45 ইকুয়াল কত? 180, অথবা 4 × 45 ইকুয়াল, বুঝতে পারছি? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে কি সামনের অঙ্কে যাই? দেখেন সামনের ম্যাথটা কি বলছে আমাকে। পারা যাবে না এটা। হেক্টর কি বলছে? বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর। মনে রাখবেন, আজা মানে কি? আমরা জানি 1 হেক্টর, 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। তাহলে 1 হেক্টর সমান যদি 10,000 বর্গ মিটার হয়, তাহলে বর্গাকার বাগানের ক্ষেত্রফল মানে কি? এ স্কয়ার ইকুয়াল কত বলেন? 10,000। 10,000। তাহলে এ ইকুয়াল কত হবে বলেন? √10,000। রুটের ভেতরে যদি শূন্য থাকে, 4টা শূন্য মানে তার বর্গমূল মান হবে 2টা শূন্য। যতগুলো শূন্য থাকবে তার অর্ধেক। যেমন দেখেন 1-এর বর্গমূল 1, কিন্তু এখানে 4টা শূন্য থাকার কারণে কয়টা? 2টা নেবেন। তাহলে দেখেন আপনাকে বাগানটির পরিসীমা বের করতে বলছে। তাহলে একটা যদি আপনার 100 হয়, তাহলে এটাও কত? এটাও কত? এটাও কত? 4টা 100 যোগ করলে কত? তাহলে উত্তর কত হবে? উত্তর কত হবে? 400। তাহলে উত্তর হবে আমার গ। উত্তর হবে কত? এখন কেউ যদি বলে যে ভাইয়া আপনি যত দ্রুত বলতেছেন এভাবে কি রিটেনে দিব? ভাই আপনার তো বেসিক বলতেছে যে আমি কোন জায়গায় কোনটা ব্যবহার করব। আপনি যখন রিটেনে লিখবেন তখন কি এখানে 100 100 100 100 দিবেন? আপনি বলবেন আমরা জানি পরিসীমা মানে 4টা বাহুর যোগফল, 4টা বাহুর যোগফল, অতএব পরিসীমা ইকুয়াল 100 + 100 + 100 + 100 ইকুয়াল 400। তাও উত্তর। কারণ যে বেটা খাতা কাটবোর মাথা কি ছোট মোটো, যদু মধু কদু, ব্রড মাইন্ডার মানুষ, এরা ওই খাতার এক কোণা দেখলেই পুরো ম্যাথের মেথডের বোঝা শেষ। সো আপনি যত এক্সট্রাঅর্ডিনারি এবং ব্যতিক্রমী ভাবে খাতা উপস্থাপন করবেন তত বেশি মার্ক পাবেন। বরং আপনি যদি তারা দেখে যে না আপনি কপিবাস,
বইরে হুবহু কপি করে আপনি, তখন তারা ভাববে যে ছেলেটা মেধাবী না, তবে চেষ্টা করছে, পরিশ্রমী, মানে কি করছে, সে ম্যাথ শুধু মুখস্থ করে এসে উত্তরটা দিছে। কিন্তু যখন আপনি একটু টেকনিক অবলম্বন করবেন, আপনাকে যে মেন্টর খাতা কাটবেন উনি এক্সট্রাঅর্ডিনারি মনে করবেন এবং ব্যতিক্রমী একজন পার্সন মনে করবেন। কারণ একটা ম্যাথ এক নিয়মে, আপনার বেসিক থাকলে একটা ম্যাথকে ঘুরে আপনি 100টা নিয়ম তৈরি করতে পারেন। ম্যাথের কোনো নিয়মের শেষ নাই, অভাব নাই। কিন্তু ম্যাথের নিয়ম তখনই আপনার কাছে তৈরি হবে যখন আপনার বেসিকটা কি হবে, স্ট্রং হবে। কিন্তু আপনার বেসিক নাই, আপনি মাইন্ডের তামলে যে সূত্র মুখস্থ করবেন ওই সূত্রের বাইরে জীবনে কোনদিন ম্যাথ করতে পারবেন না। আবার ম্যাথটা একটু পেঁচাই দিলেও পারবেন। এই জন্য ম্যাথের বেসিক খুবই গুরুত্বপূর্ণ। আগে বেসিক দরকার। আগে কি দরকার? বেসিক দরকার। এটা মাথায় রাখবেন। দেখেন, এই কোশ্চেনটার উত্তর কি আমরা এখন পারবো না? একই স্টাইল, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার কি একটু আগে ভিন্নটা দেওয়া ছিল। এবার দেখেন, পরে আমাকে আবার ক্লু দিয়ে দিছে। কি দিয়ে দিছে? একটি আয়তক্ষেত্রের, একটা আয়তক্ষেত্র আঁকলাম, আমাকে বলা হচ্ছে একটা আয়তক্ষেত্রের কি বলছে বলেন, দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? তাইলে ধরি প্রস্থ কত আর দৈর্ঘ্য কত? 3x। সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল তার কি? ক্ষেত্রফল। তার কি? ক্ষেত্রফল। তাইলে এখানে 3x গুণন x মানে কি 3x স্কয়ার ইকুয়াল কত মান? 768। তাইলে x স্কয়ার ইকুয়াল কত? 768 ভাগ কত? 3। 3 দ্বিগুণে 6, 3 আর 4 12, ও 5 পর্যন্ত যাবে। 3 5 15, 3 6 18, তাহলে 256। কত পাইলাম? তাইলে আমি x স্কয়ারের মান পাইলাম 256। তাইলে x এর মান কত হবে? √256। এটাও মুখে মুখে বের করবেন। কিভাবে দেখেন? দেখেন, প্রথমে 2 ঘর নেবেন। 56 কে বর্গ যায়? যায় না। 6 কে বর্গ যায়? যখন যাবে না তখন শেষে যে মানটা থাকবে সেটা বসাই দিবেন, কিন্তু 2 ঘর মনে মনে বাদ দিবেন। 2 ঘর মনে মনে বাদ দিবেন। সামনে আছে কি বলেন? 2 এর বর্গ যায়, বর্গমূল যায় এমন সংখ্যা কত? 1 এর উপর বর্গ করলে 1, 2 এর উপর বর্গ করলে 4, তাহলে ছোটকে 1, এই জন্য 1, 16। এই জন্য 16। তাহলে x এর মান আমি পাইলাম কত বলেন? 16। তাহলে 3x এর মান কত? 3 গুণন 16, 3 16 কত? 48। এটা 48 মানে এটাও কত? এটা 16 মানে এটাও কত? এবার আমাকে কি বলছে দেখেন, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আবার বলছে। তাইলে বর্গক্ষেত্রের এক বাহু বের করার সময় বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? 4a ইকুয়াল আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল। তাহলে 48 যোগ 48 যোগ 16 যোগ 16 যোগ করলে কত আসে বলেন? কত আসে? 128। তাইলে a ইকুয়াল কত? 3 আর 4 12, 4 দুগুণে 8, 32। তাইলে আমি একটা বাহুর মান কত পাইলাম? 32। কত পাইলাম? 32। মানে মাথার সেন্স আমাকে বলে দিচ্ছে কিনা যে আমি কখন কি করব? সেন্স বলতেছে না? না আমি সূত্র ফিল করতেছি? কোনটা? আপনি যখন সূত্র ফিল করতে চাবেন যে সূত্র তুমি কেমন, তুমি কি রকম, তখনই আপনি প্যানিকে পড়বেন। কিন্তু আপনার মাথা যখন সফটলি আপনাকে উত্তর দেবে যে এরপরে এটা করতে হবে, তখন আর আপনাকে ম্যাথে কেউ আটকাইতে পারবে না। কথা কি বুঝতে পারছি? যেমন এখানে আমাকে বলেই দিচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ, আবার ক্ষেত্রফলের মান দেওয়া। তা আমরা তো জানি ক্ষেত্রফল মানে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তাহলে একটা হচ্ছে 3x আর একটা x, 3x আর x গুণ করলে 3x স্কয়ার ইকুয়াল তার ক্ষেত্রফল। এখান থেকে আমি x এর মানটা নিয়ে আসলাম। তাহলে x এর মান পাইলাম 16। তাহলে দৈর্ঘ্য 3x হলে 3 গুণন 16, 3 16 48। তাহলে সবগুলো বাহুর যোগফল হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, যা কার সমান? বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে 4a ইকুয়াল আয়তক্ষেত্রের পরিসীমা। এখান থেকে এর মানটা নিয়ে আসলাম, পেয়ে গেলাম। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পারছি কিনা বলেন? তুমি আমার এমনই একজন যারে। কত কত? আমাকে বলা হচ্ছে রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি? কত ডিগ্রি? 1 সমকোণ বা 90 ডিগ্রি। কারণ ওই যে রম্বস,
রম্বসে যখনই আমরা কর্ণ দ্বারা বিভক্ত করি এরা লম্বিক ভাবে বিভক্ত করে। কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি। কারণে সবগুলো বাহু সমান। হ্যাঁ, আমি বলি রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, কিন্তু আপনাকে যদি বর্গের কথা বলে, বর্গের ক্ষেত্রে যখন আপনি কর্ণ দ্বারা বিভক্ত করবেন সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান হওয়ার কারণে এর কর্ণগুলো একে অপরকে কিভাবে বিভক্ত করবে বলেন? যেমন দেখেন, আয়তক্ষেত্র দিয়ে আগে বুঝাই। আঁকলাম, আঁকলাম, সমকোণ তৈরি করছে। এবার আসেন বর্গ, ছোট একটা বর্গ দিয়ে আইকা দেখাই। আঁকলাম, আঁকলাম, করছে? করে না করে না বলেন? করে 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 মানে বর্গের ক্ষেত্রে কি এরা সমকোণ তৈরি করে? করে না, বরং একটু যখন বেঁকে যায়, একটু যখন বেঁকে যায় তখন এরা মাঝামাঝি অবস্থানগুলোকে, ওই বাহুগুলো সমান হওয়ার কারণে ঠিক যতটুকু বাঁকে ততটুকু বাঁকার কারণে ওরা লম্বিকভাবে সেট করে। এই বাহু চারটাই থাকে কিন্তু একটু বেঁকে যায়, একটু, এই যে একটু বাঁকলো, বাঁকার কারণে যখন সেট করতেছে তখন এরা একবারে লম্বিকভাবে সেট করে। সমকোণ 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 সমকোণ। দুই কোণের যোগফল তো সবসময় 180 হয়, কারণ আমরা দেখেন এই যে যখন এটাকে চিন্তা করতেছি, এই কোণ এই কোণ সমান কত ডিগ্রি, আবার এই কোণ এই কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি হওয়া এক জিনিস সমকোণ হওয়া, কারণ দুই কোণের যোগফল ইকুয়াল 180 ডিগ্রি, কিন্তু প্রত্যেকটা কোণ সমকোণ কিনা এটা সবসময় বলতে, যেমন আপনি একটা ট্রাপিজিয়াম আঁকলেন, ট্রাপিজিয়াম যখন আপনি আঁকবেন এখানেও তো আপনি কর্ণ দ্বারা যখন বিভক্ত করতেছেন, এই কোণ আর এই কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। বুঝাইতে পারছি? এটা ম্যাটার না। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম। পরের কোশ্চেনটা দেখেন কি বলছে, পারবো কিনা। কিন্তু আপনি যখনই অনুপাতগুলো বড় বড় সংখ্যায় দেখবেন, এদেরকে আগে ছোট করে ফেলবেন। কি করবেন? ছোট করে ফেলবেন, কারণ এই বড় মানগুলো যোগ করলে মাথা কি পিনিকের মধ্যে থাকবে। একটি ত্রিভুজের, ত্রিভুজ আমার কোত্থেকে ঢুকলো এখানে বুঝলাম না, যাই হোক ঢুকে গেছে, সমস্যা নেই। তাইলে এখানে দেখেন চতুর্ভুজের 4টা বাহু ছিল, ত্রিভুজে 3টা বাহু থাকে, তার ভেতরে 3টা কোণও থাকে, কিন্তু এই 3টা কোণের অনুপাত বড় বড় মানে দেওয়া। এদেরকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে কত পাবো বলেন? 3, 4, 5, 3, 4। এবার আসেন, 3 মানে 3x, 4x, 5x ইকুয়াল কত ডিগ্রি? 180 ডিগ্রি। 3 কোণের যোগফল সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। যোগ করেন, 5, 4, 3 কত? 12x ইকুয়াল কত? তাহলে x ইকুয়াল কত? যারা কাটতে পারবেন না মনে করে কাটবেন। 9 দ্বিগুণে 18, 6 দ্বিগুণে 12, 6 15 কত? 90। তাহলে x এর মান কত পাইছেন? 15 পাইছেন। তাহলে আপনাকে বের করতে বলছে বৃহত্তম কোণের মান। বৃহত্তম কোণ মানে কি? 5x। তাহলে 5 গুণন কত? 15, 5 15 কত? 75। তাহলে উত্তর হবে কত ভাইয়া? 75 ডিগ্রি। কত ডিগ্রি? যদি ক্ষুদ্রতর কোণের মান বলতো তাহলে কত বলতে বসাইতেন বলেন? তাহলে বসাইতেন 3 গুণন 15, 3 15 হয়, তাহলে ক্ষুদ্রতর। কিন্তু ক্ষুদ্রতর থেকে বৃহত্তর আর বৃহত্তর থেকে ক্ষুদ্রতর কোণের মান কত? তাহলে 4x। 4 গুণন বলতেই পারে, কিন্তু বলতেই, কারণ প্রশ্ন যে কখন কিভাবে করে এটা যে বেটায় করবে ওটা ছাড়া কেউ জানে না। আর পিএসসি তো বুঝেনি, কিন্তু পিএসসি এতদিন ছিল জাউরা, কারণ এতদিন কোশ্চেন ফাঁস করতো। কি করতো? এই জন্য ওদের নাম দিয়েছি আমরা জাউরা। কিন্তু এখন তারা ভদ্র। এখন কি ভদ্র? শোনেন, সুযোগ পাইছেন মেধার প্রমাণ দেওয়ার। সো এই মোমেন্টে যারা গাফিলতি না করে পড়াশোনা করবেন, বিশ্বাস করেন এটাই আপনার সফলতার সবচেয়ে শীর্ষ মোমেন্ট।
যখন বিএনপি চলে আসবে তখন যে তারা পার্সিয়ালিটি করবে না তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, গ্যারান্টি আছে। কিন্তু এই মোমেন্টে যতগুলো পরীক্ষা হবে অ্যাটলিস্ট এই পরীক্ষাগুলোতে আপনাকে আপনার মেধার মূল্যায়ন দিতে হবে, কারণ আপনি আপনার প্রপার মেধার মূল্যায়নটা পাবেন। এখানে গাফিলতি হবে না, বিন্দু পরিমাণ না। সো এই জন্য সময় থাকতে যারা সাধন করবেন তারাই সফল হবেন। আর যারা সময় থাকতে অসাধন করে বেরাবেন, মোবাইল টিপাটিপি করবেন, পুটুস পুটুস করবেন, এই বুইরা বয়সে ভীমরতি করবেন, অনেকেই বুইরা হয়ে গেছেন, এই বুইরা বয়সেও দেখা যায় যে একটা দুইটা না 4টা 5টা করে গার্লফ্রেন্ড। আরে আজব পাবলিক আপনারা, এই বুইরা বয়সে কোন অ্যাঙ্গেল থেকে আপনাদের এতগুলা থাকে? এগুলাকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দেন, আর বলেন আমি অ্যাডমিন ক্যাডার হওয়া পর্যন্ত তুমি যদি অপেক্ষা করো সমস্যা নাই, অ্যাডমিন ক্যাডার যেদিন হবো ওই দিন কল দিয়ে তোমাকে বলবো যে আমি অ্যাডমিন ক্যাডার। আরে 5 জনই বললা, সমস্যা কি? যখন ক্যাডার হবা তখন তুমি যাচাই বাছাই করে বলবা যে আসলে রিয়েলিটি কার মধ্যে আছে, যে কে তোমার জন্য অপেক্ষা করছে না অন্য কারোর সাথে এঙ্গেজ হয়ে গেছে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই আমরা। পরের কোশ্চেনে চলে যাই। ভাইয়া পারবো কিনা বলেন? হ্যাঁ, রম্বস বলছে। রম্বস মানে তাদের সমকোণ তৈরি হয় কোথায়? কর্ণদ্বয়ের মধ্যে। কতটুকু কর্ণের মধ্যে? হাফ কর্ণের মধ্যে। কতটুকু? তাইলে রম্বসের ক্ষেত্রফল মানে শুরুতে হাফ আর কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল। তাইলে এই জায়গায় কার মান বের করতে বলছে? ক্ষেত্রফলেরই মান। তাইলে হাফ গুণন 4 গুণন 6, 6 দেখি না কত? ওরে বাপ রে বাপ, কি কঠিন, কঠিনে ভরা। কঠিনে কি? যদি ক্ষেত্রফল দেওয়া থাকতো, একটা কর্ণ দেওয়া থাকতো, আরেকটা বের করা যেত না? জাস্ট কি করতাম? বাম ডান করতাম। কি করতাম? বাম ডান। দেওয়া থাকতেই পারতো, আপনাকে বলতো মনে করেন এখানে অপর কর্ণ, অপর কর্ণ, আর এই পাশে ক্ষেত্রফল দেওয়া আছে 50। তাহলে ক্ষেত্রফল 50 হলে অপর কর্ণ কত হবে বলেন? 50/2 25 অপর কর্ণ। পারবো না? থাকতেই পারে। পরের কোশ্চেন। ওয়াও, অ্যামেজিং। একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার, ক্ষেত্রফল এত, অপর কর্ণ কি? একই স্টাইল না বলেন? হ্যাঁ, ক্ষেত্রফল কত? রম্বসের কর্ণ তৈরি হয় হাফ অংশের মধ্যে, এই জন্য হাফ গুণন দুটি কর্ণের গুণফলের মধ্যে একটা কর্ণ দেওয়া আছে 10, গুণন কি? অপর কর্ণ। 5 দুগুণে 10 ভাগ 5, 5 দুগুণে 10, 4 5 20, কত? অপর কর্ণ কত? তাইলে অপর কর্ণ হচ্ছে আমাদের 24। ক্লিয়ার? জাস্ট বাম ডান করছি। কি করছি? বাম ডান। আর এটা তো আমরা পারি। আর যারা বাম ডান করতে পারেন না তারা হচ্ছে ক্লাস 2 তে ভর্তি হবেন, বিসিএস পরীক্ষায় যাওয়ার দরকার নাই। ক্লাস 2 তে ভর্তি আগে বামের জিনিস ডানে, ডানের জিনিস বামে আনা শিখবেন, এরপরে আবার প্রস্তুতি নেওয়া শুরু করবেন। যেমন নিবন্ধন কেন্দ্রিক কিছু স্টুডেন্ট, ওরে ভাই মাঝে মধ্যে এদের মধ্যে এত দুর্বলতা। আমি মনে করি পৃথিবীতে সবচেয়ে ক্লাস নিয়ে মজা হচ্ছে বিসিএস ব্যাচে। বিসিএস এর স্টুডেন্টরা, বিসিএস ব্যাচের স্টুডেন্টরা স্মার্ট থাকে, কিন্তু নিবন্ধনে সবাই একদম দুর্বল এমন না, কিন্তু 4 থেকে 5 জন বা 10 জনের মতো স্টুডেন্ট এমন থাকে যে তাদের বেসিকে ভাই কিছুই নেই, আরো স্লোলি বুঝাইতে হয়। এই যে এখানে যত দ্রুত বুঝাচ্ছি, আমি নিবন্ধন ব্যাচে গেলে আরো এই এক ম্যাথ করাইতে গেলে আমার অনেক সময় লাগে। স্লোলি পড়াইতে হয়, একটা ম্যাথ 2 বার বুঝাইতে হয়, 3 বার বুঝাইতে হয়, কারণ ওদের ওই বেসিকটা নাই। কিন্তু একটা বিসিএস কেন্দ্রিক স্টুডেন্টের মোটামুটি অনেক বেসিক, বা তাদের মাথাটা অনেকটা স্মার্ট বলা যায়। ওদেরকে ওই যে কি বলবো, গ বললে ওরা বুঝে নেয় গরু। কথা কি বুঝতে পারছেন? এইরকম একটা ব্যাপার। এই জন্য বিসিএস এর স্টুডেন্টের পড়ায় সবচেয়ে বেশি মজা। অন্যান্য সেগমেন্টের স্টুডেন্টদের পড়াইতে গেলে একটু প্যানিক নেওয়া লাগে, অনেক স্লোলি পড়াইতে হয়, এবং ক্লাস শেষ হয় না। একটা পর্বকে 3 ভাগে বিভক্ত করতে হয়, 2 ভাগে বিভক্ত করতে হয়, তারপরে ক্লাস শেষ হয়। চতুর্ভুজে 2টা ক্লাস নেওয়া লাগে। যাই হোক, আমরা পরের ম্যাথে চলে যাই। এই পারবো? কি বলছে? এবার দেখেন ক্ষেত্রফলটা বের করা শিখাই। ট্রাপিজিয়াম, হ্যাঁ একটু মনোযোগ দেন। এই সমকোণ তৈরি করার জন্য কি দেওয়া লাগলো? উচ্চতা। কি দেওয়া লাগলো?
উচ্চতা দেওয়া লাগলো। আবার সমকোণ, এটাও কি বলেন? দেখেন তো ট্রাপিজিয়ামটা কয় ভাগে বিভক্ত হয়েছে? 3 ভাগে। একটা আয়তক্ষেত্র তৈরি করছে, 2টা সমকোণী ত্রিভুজ তৈরি করছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই 2টা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ভেতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এই জন্য একে অর্ধেক করা হয় কি দিয়ে বলেন? উচ্চতা দিয়ে। কি দিয়ে অর্ধেক করা হয়? উচ্চতা দিয়ে। এই জন্য ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু উচ্চতা, কারণ উচ্চতা দিয়ে একে কি করা হয়েছে? অর্ধেক করা হয়েছে। কি করা হয়েছে? অর্ধেক। তাহলে এই যে এটা হচ্ছে সমকোণের একটা বাহু, যেটাকে আমরা সমান্তরাল বাহু বলি। কি বাহু? কিন্তু এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই এতটুকু অংশ আর এতটুকু অংশ মিলে উপরের অংশটা সমান হয়ে যায়, যার কারণে এখানকার সাপেক্ষটা বলা হয় যে এই বাহুটা আর এই বাহুটা 2টা মিলে একটা ধরা লাগে। এই জন্য এই জায়গায় পুরো সিগমেন্টের যখন আপনি ক্ষেত্রফলের কথা চিন্তা করেন, তখন উচ্চতা দ্বারা সমকোণের লম্বকে বোঝানো হয়, আর ভূমি দ্বারা তার সমান্তরাল বাহু 2টার যোগফলকে বোঝানো হয়। এই জন্য হাফ ইন্টু উচ্চতা ইন্টু কি বলেন? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। বাহুদ্বয়ের যোগফল। এবার বলেন, প্রশ্নে বলছে একটি ট্রাপিজিয়ামের উচ্চতা, সমান্তরাল বাহুদ্বয়ের মান, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো না? বলেন ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু উচ্চতা কত? 4 গুণন 2 বাহুকে যোগ করে দেন, 9 যোগ 7, 2 দিয়ে কিনা কত? 4, 9 এর 7 যোগ করলে কত? কত? গুণ করেন 2 দ্বারা, 32। কঠিন ছিল? হ্যাঁ কঠিন ছিল। কঠিন ছিল না। শেষ 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 সোনার বাংলাদেশ। শোনেন, এই যে আজকে আমরা যেগুলো শিখলাম, বিশেষ করে পরিসীমা, কর্ণ, ক্ষেত্রফল, এগুলো কি আর মুখস্থ করব? মুখস্থ করব? মাথায় সেট রাখবো। পরিসীমা মানে সীমানাগুলোর যোগফল, কর্ণ মানে পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ, আর ক্ষেত্রফল মানে কি? সমকোণ সংলগ্ন 2 বাহুর গুণফল। এবার যেটা বলবে ওটাকে জাস্ট মাথায় চিত্রটা একটু এঁকে ফেলবো। চিত্রটা আঁকলেই বুঝবো যে ক্ষেত্রফলটা কি হবে। ক্ষেত্রফলটা কি হবে আমার ব্রেইন আমাকে সপলি উত্তর বলে দিবে। কিন্তু আমি যখন মুখস্থ করতাম রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কিন্তু এখন আপনি কেন হাফ দিচ্ছেন আর কেন কর্ণদ্বয়ের গুণফল দিচ্ছেন? মাথা বলে দিচ্ছে না যে কর্ণদ্বয়ের মধ্যে সমকোণ তৈরি হয়, এই জন্য কর্ণদ্বয়ের গুণফল, আর কর্ণদ্বয়ের হাফ অংশ নেই, এই জন্য কি হাফ। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এইভাবে সপলি আপনাকে উত্তর দিতে হবে। আচ্ছা যাই হোক, যারা অনলাইনে ক্লাসটা করলাম কলেজের ভাই বোন, পুরো ক্লাসটাকে বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ আমাদের এভাবে বেসিক ক্লাস করে বিসিএস এর কোর্সে থেকে ভালো কিছু অর্জন করতে চান, তাহলে তাদেরকে বলবো সময় থাকতে নিজেকে সাধন করেন, জব মেডিসিনের সাথে যুক্ত হন। যারা ভর্তি হইতে চাচ্ছেন, আমাদের অনলাইনে কোর্স ফি বিসিএস 47 প্রিলি, এটার একদম নতুন ব্যাচ। এই ব্যাচের কোর্স ফি হচ্ছে ভাইয়া 3000 টাকা। যদি আপনি এই 3000 টাকার কোর্সে ভর্তি হন, এখানে 2050 টাকার শুধুমাত্র 10টা সাবজেক্টের লেকচার শিট পাবেন। এরকম 10টা সাবজেক্টের লেকচার শিট পাবেন। যেমন এটা হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার। এরকম প্রতিটা সাবজেক্টের লেকচার শিটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। বিসিএস এর লেকচার শিটগুলো কোথায়? বিসিএস এর লেকচার শিটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে ম্যাথ, এরকম 10টা সাবজেক্টের প্রপার লেকচার শিট। এটা হচ্ছে সাধারণ জ্ঞান, এরকম 10টা সাবজেক্টের টোটাল লেকচার শিট কিন্তু আমরা আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দিব। কথা কি বুঝতে পারছেন? সো যারা ভর্তি হইতে চাচ্ছি, অফারে ভর্তি হইতে পারবো। 5000 টাকার কোর্স ফি, 3000 টাকা, এর মধ্যে 2050 টাকার বই পাবেন, যেটার জন্য আপনাকে আলাদা করে 1 টাকাও পে করতে হবে না। যারা ভর্তি হইতে চাচ্ছেন তাহলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। 01-939-964623 অথবা 017-8
67265758। এই দুইটা নাম্বারে আপনারা বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠিয়ে জাস্ট কনফার্ম করলেই হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আমি এখন মাত্র 3 ঘন্টায় জ্যামিতি শেষ করতে পারি। মাশাআল্লাহ, ভালো বেসিক অর্জন হয়ে গেছে আপনাদের। যারা জ্যামিতির ক্লাস করছেন তারা জানেন যে আমি কখনোই সূত্র মুখস্থ করাই না, আর করাবো না। সূত্রতে আমি বিশ্বাসী না। যাই হোক, যারা ভর্তি হইতে যাচ্ছেন তারা এই দুটো নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। তাহলে আমি আর সময় নিচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করলাম। আল্লাহ হাফেজ। এই ক্লাসটা